ওইটাই বলতেছিলাম যে মানে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি খুব মানে ম্যাসিভলি চেঞ্জ হচ্ছে আসলে। মানে সফটওয়্যার নতুন করে বানানোর মানে জায়গাটা খুবই কমে যাবে। মানে সামনে দেখা যাবে যে ওডু বা এই ধরনের কয়েকটা সফটওয়্যারই লিড করবে সবাই। হ্যাঁ, এই ধরনের আরো দুই একটা সফটওয়্যার আছে যেগুলো সামনের দিকে পপুলার হবে, ইআরপি নেক্সট। তারপরে মানে এই কাছাকাছি যে কয়েকটা সফটওয়্যার মানে মোটামুটি রেডি হলে দেখা যাবে যে এদেরকে নিয়েই সবাই কাজ করবে। নতুন করে আসলে সফটওয়্যার হয়তো অনেকেই বানাবে না, কারণ একটা আর ইন্ডাস্ট্রি আর এমডি। নতুন সফটওয়্যারেও তো অনেক কমপ্লিকেশন আছে সফটওয়্যারে। স্লোনেস, ডাটাবেস ঠিক মতো লোড, মানে রাইট, বেসিক্যালি ওদোটার স্ট্রাকচার ব্যাকবোন তো খুব স্ট্রং, তাই না? খুবই সবাই একটা স্ট্রং। হ্যাঁ স্ট্যান্ডার্ড হ্যাঁ চাই। রাইট রাইট, হ্যাঁ মানে এটা সুবিধা হয়েছে। আমি যখন সিম্ফনিতে কাজ করতাম, মানে পিএসপির একটা ফ্রেমওয়ার্ক আছে, খুবই ভালো ফ্রেমওয়ার্ক সিম্ফনি। মানে লারাভেল তো হচ্ছে একটু মানে কমন ফ্রেমওয়ার্ক, কিন্তু সিম্ফনি খুব মানে স্ট্রাকচারাল একটা ফ্রেমওয়ার্ক। তো ওইটাতে কাজ করার সময় দেখতাম যে ওটা মডুলার একটা ফ্রেমওয়ার্ক নিয়ে খুব মানে ওটার মানে সিকিউরিটি থেকে বলেন সব ধরনের ফাইলগুলো খুবই গোছানো। হ্যাঁ, তো হ্যাঁ। ওডুতে সিমিলার ওয়েতে কিন্তু কাজ করা যায়। আমি যেহেতু এটা ডেভেলপমেন্ট মানে জানি, ওই আচ্ছা আচ্ছা। পার্সপেক্ট থেকে বলতেছি যে ওডুটা হচ্ছে এই যে আমি ওডুকে হাত না দিয়েই আমি কিন্তু মানে এক্সটেন্ড করতে পারতেছি। মানে যে কোনো মডিউল, যে কোনো ফর্ম, যে কোনো পেজ সবকিছু কিন্তু আপডেট করা যাচ্ছে। হ্যাঁ, তো এটা একটা সুবিধা যে ধরেন আপনার মানে একেবারে মানে কি বলবো যে বেস থেকে শুরু করা লাগতেছে না। অনেক হুম কিছু এখানে আছে, এখন এর পরের ভার্সনটুকু শুধু বানানো। হ্যাঁ, হুম যেমন হুম এখান থেকে আমার আমার একটা প্রোডাক্ট বানিয়েছি, মাস্টার এলএমএস। ওইটা কিন্তু ঢাকায় অনেকগুলো কোম্পানি চলতেছে, বিওএলসি, জিওএলসি, এরকম এই যে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট আমরা যেটাতে ট্রেনিং গুলো দিচ্ছি। হ্যাঁ, তো এই হুম ধরনের অনেকগুলো এমআরডিআই আরো অনেকগুলো অর্গানাইজেশন আছে। তো দেখেন আমি আমি কিন্তু ওরুর একটা ফ্রেমওয়ার্ক ইউজ করছি, প্লাস আমাদের কাস্টমাইজেশন কিছু ডেভেলপমেন্ট করছে, একটা প্রোডাক্ট রেডি হয়েছে। তো এইরকম মানে মানে এটার অপরচুনিটি আসলে অনেক। মানে একটু আসলে আমাদের ওই মানে নিজেকে এক্সপোজ করা লাগবে। ধরেন আপনি যে জানেন এইটাও জানানো লাগবে, যেমন আমিও আসলে পার্সোনালি মানে আমাদের কোম্পানি সম্পর্কে এখনো অত বেশি জানাই নেই সবাইকে। কিন্তু এইটা আসলে সবাই, যে আপনি যে ফাংশনাল নলেজটা শিখলেন এটুকু জানাইতে হবে বিভিন্ন হুম জায়গায়। যেমন বড় বড় অপরচুনিটিতে সিভি সাবমিট করা, হ্যাঁ, তারপরে মানে অপরচুনিটি গুলোকে গ্রাফ করা, এই জায়গাগুলো আমার মনে হয় যে সুযোগ আছে অনেক। হ্যাঁ, না জি। জানালে তো আসলে মানে গ্রাফ না করার না, কিছু। সে 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 তো অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। সো তখন দেখা যায় যে একটু সাহস করে সব জায়গায় কমিউনিকেট করলে দেখা যাচ্ছে যে মানে এখনকার এক্সিস্টিং কেউ স্যালারি হয়তো ডাবল করা যেতে পারে, বা আমার হুম। এক্সিস্টিং বিজনেস মানে ট্রিপল এক্স করা যেতে পারে। তো এই অপরচুনিটি গুলো আছে সামনের দিকে। তো এটাই আর কি। আহ, আচ্ছা, তো আমরা আজকে পেরোল নিয়ে মোটামুটি একটু ক্লাস নিব। তো পেরোলের আমি এখানে কিছু টপিকস লিখে রাখছি। তো মানে এখন পেরোলে যেটা দেখাবো খুবই ডাইনামিক জিনিস। একটু মানে আপনারা যার পরে রেকর্ড দেখবে তাদের জন্য বলতেছি যে মানে জাস্ট আমি যেটুকু দেখাবো এইটুকু জানলে একটা কোম্পানির পেরোল ম্যানেজ করাটা খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, মানে আজকে যেটা দেখাবো, তো ওডুতে আসলে পেরোলটা আমি গত ক্লাসে বলছিলাম যে পেরোল হচ্ছে ফ্রিতে নাই। হ্যাঁ, মানে এটা হচ্ছে মানে পেইডে এন্টারপ্রাইজে শুধু আছে। তো একেবারে মানে ওডু 13 থেকে পেরোলটা ওডু হচ্ছে উঠাই দিছে। মানে ওডু তো একটা ভার্সন মেনটেন করে, তাই না? এখনকার ওডু কারেন্ট ভার্সন কত কেউ জানেন? মানে নেক্সটে কোন ভার্সনটা রিলিজ হবে বা এটা সম্পর্কে তো জানা আছে, তাই না? এখন 19 চলতেছে, এর কিছুদিন পরে হচ্ছে 20 চালু হবে। তো যেটা বলতেছিলাম যে মানে ধরেন ওডু হচ্ছে আহ, প্রত্যেকটা ভার্সনে কিছু কিছু জিনিস মাঝে মাঝে অফ করে দেয় তাদের বিজনেসের স্বার্থে। তো পেরোলটাও তারা অফ করে দিছে, পেরোলটা, পেরোল এবং অ্যাকাউন্টিং। কিন্তু ওডু 13 কিন্তু লাস্ট পেরোলটা ছিল, সেই পেরোলটাই আসলে কয়েকটা কোম্পানি ওই 13টাকে আপগ্রেড করে করে 20 পর্যন্ত, 19 পর্যন্ত তারা মেনটেন করতেছে। হ্যাঁ, তো আমরা ওই সিমিলারই সব ফিচার্স পাবো, কোনো সমস্যা নাই। আহ, এটা হচ্ছে যে আপনি যদি এইচআর মানে পেরোল, এটা হচ্ছে তার নাম বলি, পেরোল কমিউনিটি যদি আসেন, এই যে সার্চ করলেও হবে পেরোল কমিউনিটি ইন ওডু অ্যাপস। মানে যে কোনো ওডু অ্যাপস এর মধ্যে সার্চ করতে গেলে এইভাবে সার্চ করলেও আসে। এই যে মানে এখানে পেরোল কমিউনিটি, এই আমরা এই 3 নম্বর 4 নম্বর এইচআর পেরোল কমিউনিটি, এই অ্যাপটা ডাউনলোড করবো। হ্যাঁ, এই অ্যাপটাতে মোটামুটি দেখেন 14,000 বার ডাউনলোড হয়েছে। দুইটা অ্যাপ পপুলার, একটা হচ্ছে ওয়েব নামে একটা কোম্পানি আছে, ওডুমেটস, আর ফিব্রোসিস, এই দুইটাই পপুলার। তো এখানে যা আছে মোটামুটি উডু এন্টারপ্রাইজে যা ছিল এখানে সবই নিয়ে আসে। সো পেরোলের যা ফিচার দরকার এখানেই আনা। তো এটা ডাউনলোড করে কিভাবে
মানে আপনার হচ্ছে যে আপনারা 18-এর জন্য অবশ্যই ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আমি তো এর আগে দেখাইছি যে আপনারা ডাউনলোড করে আনজিপ করবেন, আনজিপ করে আপনাদের অ্যাপস ফোল্ডারে নিয়ে যাবেন, হ্যাঁ। তো আরেকবার দেখাই আপনাদের। ফর এক্সাম্পল এখানে ডাউনলোড করে ফেলি। আচ্ছা, ডাউনলোড করার পরে আমার ডেস্কটপে আসছে। সো এটা আনজিপ করি। আচ্ছা, আনজিপ করলে আপনারা একটা ফোল্ডার পাবেন। এই ফোল্ডারটা কোথায় দিতে হয় সেটা তো দেখাইছি, তাই না, এর আগে। ওটু এইটির ভিতরে আমি একটা অ্যাপস ফোল্ডার বানাইছিলাম, যেটা হচ্ছে কাস্টম অ্যাডন্স। এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ। তো যে এইটুকু তো সবার জানা আছে, তাই না, কিভাবে অ্যাপস ওখানে দিতে হয়, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, সবার মনে আছে? একটু রেসপন্স দিবেন একজন। হ্যাঁ, কায়ুম ভাই, আপনার এই অ্যাপসটা কিভাবে, মানে কোথায় পেস্ট করতে হবে এগুলো তো আপনার জানা আছে না, মোটামুটি? জি। ও ভাই, হ্যাঁ জানা আছে আমার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে একটু পরেরটা কন্টিনিউ করি। তো যেটা বলতেছিলাম যে অ্যাপটা দেয়া, মানে হ্যাঁ, অ্যাপটা নিয়ে আসার পরে আপনি এখানে ডিবাগ মোডটা অন করবো আমরা, তাই না? না হলে মানে অ্যাপসটা চলে, মানে আমরা সার্চ করলে আসবে না। তো আমরা যদি এখন সার্চ করি আপডেট অ্যাপ লিস্ট, তো এখানে ক্লিক করব যাতে ওই ফোল্ডারের যে অ্যাপটা আছে সেটা আমি খুঁজে পাই। তাহলে এই অ্যাপটার নাম ছিল হচ্ছে এইচআর পেরোল কমিউনিটি। তাহলে আমি এখানে সার্চ করি এইচআর পেরোল কমিউনিটি। তাহলে অ্যাপ চলে আসছে কিন্তু, হ্যাঁ। এটা আমরা তাহলে অ্যাক্টিভেট করি। এটা অ্যাক্টিভেট করলে পেরোলের সবগুলা ফিচার্স ইনস্টল হয়ে যাবে, মানে ওটাতে যা যা আছে সেটা এখানে চলে আসবে। ওকে। তাহলে পেরোল নামে আপনারা একটা মেনু পাবেন এখানেই আমাদের পেরোল। হ্যাঁ, তো এই পেরোল নামে সবাই এই মেনুটা আমরা এখন দেখতে পাবো। তো এটা দেখাই এখন। তাহলে আমরা যেটা এখন করব, মানে একটা পেরোলে কিভাবে কাজ করতে হয় এইটুকু আগে বোঝা দরকার, হ্যাঁ। আপনারা কেউ মানে স্যালারি দেওয়ার সময় এইটুকু তো জানেন যে বা প্রত্যেকটা এমপ্লয়ি জয়েন করার পরে একটা তাকে স্যালারি ঠিক করা হয়, তাই না? তো ফর এক্সাম্পল তার স্যালারি হচ্ছে 50,000 টাকা। এখন একটু যদি কর্পোরেট লেভেল কোম্পানি হয়, তার স্যালারি যেটা হবে ওখান থেকে কিন্তু ওদের আবার বিভিন্ন ধরনের অ্যালাউন্স থাকে। হাউস রেন্ট অ্যালাউন্স, তারপরে মেডিকেল অ্যালাউন্স, তারপরে ট্রাভেল অ্যালাউন্স, এরকম অনেকগুলো অ্যালাউন্স থাকে, হ্যাঁ, যেগুলো হচ্ছে বেসিক্যালি তার স্যালারির সাথে যোগ হয়। মানে তার বেসিক হচ্ছে 50, এখন 50-এর সাথে মানে বাকি অ্যালাউন্স গুলো যোগ হয়ে যায়, এবং তার আবার প্রভিডেন্ট ফান্ড থাকতে পারে, গ্র্যাচুইটি ফান্ড থাকতে পারে, তারপরে এর বাইরে আরো অনেক ধরনের সুবিধা থাকতে পারে। তো এই টোটাল স্ট্রাকচারটা নিয়ে বেসিক্যালি একটা স্যালারি মেনটেন করতে হয়। এখন কর্পোরেট কোম্পানিতে বা কোনো একটা কোম্পানি যার মানে 50 জন লেবার আছে, 100 জন স্টাফ আছে, তাদের স্যালারি গুলো তো প্রতিদিন মানে সে এন্ট্রি করতে যাবে না যে তার হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা হচ্ছে স্যালারি, আবার বা হয়তো বা তার অ্যালাউন্স কিছু আছে। গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট কোম্পানিগুলোতে একই অবস্থা, মানে একটা বেসিক থাকে, তারপরে সেখানে কিছু অ্যালাউন্স থাকে, তারপর বাকি জিনিসগুলো থাকে, হ্যাঁ। তো এই টোটাল স্ট্রাকচারটা আমরা কিভাবে মেনটেন করবো সেগুলো দেখি, হ্যাঁ। তো এখানে কয়েকটা অপশন আছে দেখেন: স্যালারি স্ট্রাকচার, স্যালারি রুল ক্যাটাগরি এবং স্যালারি রুল। এই তিনটা জিনিস বুঝলে পেরোলের মোটামুটি আপনার 50% নলেজ চলে আসবে, হ্যাঁ। তো স্যালারি স্ট্রাকচার কি? স্যালারি স্ট্রাকচার হচ্ছে, যদি এইভাবে চিন্তা করি, স্যালারি স্ট্রাকচারটা হচ্ছে যে আমার মানে কতগুলা কয় কয় ধরনের স্যালারি আমি দেই। যেমন ফুল টাইম স্যালারি থাকে, পার্ট টাইম স্যালারি থাকে, কন্ট্রাক্ট থাকে। তো আমরা চাইলে ওগুলাকে স্ট্রাকচার হিসেবে চিন্তা করতে পারি, যে আমার হচ্ছে কিছু ফুল টাইম এমপ্লয়ি আছে, তারপরে কন্ট্রাকচুয়াল আছে, লেবার আছে। এই প্রত্যেকের যে স্যালারি ডিফারেন্ট ভাবে দিচ্ছে, এটাকে স্ট্রাকচার বলা যায়। আর স্যালারি রুল ক্যাটাগরি, রুল ক্যাটাগরি বলতে ওই ওই আপনাকে একটু আগে বললাম না যে বেসিক, মানে আমি যে স্যালারিটাকে অনেক ভাগে ভাগ করতেছি, অনেক কোম্পানি এগুলো মেনটেন করে না। ধরে নিই যে আমরা কোম্পানি মেনটেন করে, তাহলে ওই কোম্পানির কথা চিন্তা করি। তাহলে আমাদের, আমি যদি মিড লেভেল কোম্পানিকে সাজায় দিতে পারি, তার মানে আমি স্মল কোম্পানি আমার জন্য কোনো ব্যাপার না।
যারা শুধু স্যালারি মেনটেন করে। আমি চিন্তা করি যে তারা কোন একটা কোম্পানি, আরং কোম্পানি, অবশ্যই সে অ্যালাউন্স মেনটেন করে, সে মেডিকেল ভাতা দেয়, সে আহ, বাড়ির জন্য আলাদা একটা ভাতা দেয়, যেটা মানে বেসিক স্যালারি 50%। এইভাবে আমরা ধরে নিই এরকম একটা কোম্পানির আমরা কাজ করতেছি। তো সেই যে এই যে মানে বিভিন্ন ধরনের যে মানে ইয়াগুলো বললাম, মানে মানে আপনার খাত বললাম, এই খাতগুলোকে বেসিক্যালি স্যালারি রুল ক্যাটাগরি বলে, হ্যাঁ। এইটুকু আর কি মাথায় রাখি। তারপরে স্যালারি রুল বলতে এখন অ্যালাওয়েন্স তো অনেক ধরনের, তাই না? হাউস রেন্ট অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স, তারপরে ফান্ডিং, মানে আমরা যেটা বললাম যে প্রভিডেন্ট ফান্ড থাকতে পারে, গ্র্যাচুইটি ফান্ড, এগুলোকে বেসিক্যালি রুল বলে। মানে এই যে কতগুলা খাতে আমি স্যালারিটাকে ভাগ করে তাকে মানে ফাইনালি এমপ্লয়কে স্যালারিটা দিব বা আমার স্টাফকে স্যালারিটা দিব। তো মানে এই সবগুলো মিলে একটা স্যালারি রুল বলে, হ্যাঁ। তো আমরা একটু রেডি করি, মনে করেন স্যালারি স্ট্রাকচারে যাই। এখানে একটা ডিফল্ট তৈরি হয়ে থাকে, যেটা মানে মানে আমি যখন অ্যাপটা ইনস্টল করে ফেলি, তখন ডিফল্ট মানে কিছু ডেটা সে ইনস্টল করে নেয়। তো এটার নামটা চেঞ্জ করে দিই। ফর এক্সাম্পল আমাদের এটার স্ট্রাকচারটা হচ্ছে ফুল টাইম এমপ্লয়ি স্ট্রাকচার, হ্যাঁ। ফুল টাইম এমপ্লয়ি স্যালারি স্ট্রাকচার, মানে আমরা এইভাবে নামগুলো আমাদের মতো করে দিতে পারি, হ্যাঁ। বা হ্যাঁ, বা পার্মানেন্ট বলতে পারি, হ্যাঁ। পার্মানেন্ট, আচ্ছা, পার্মানেন্ট এমপ্লয়ি স্যালারি স্ট্রাকচার। আচ্ছা, এটা একটা তৈরি করলাম। আহ, তারপরে আরেকটা বানাই। এটা ধরেন হচ্ছে যে মানে পার্ট কন্ট্রাকচুয়াল, যেগুলো যারা মানে আমার কোম্পানিতে মানে পার্মানেন্ট না, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি স্যালারি স্ট্রাকচার। তাহলে আমরা দুই ধরনের স্যালারি মনে করেন দুটো বানায় রাখলাম, হ্যাঁ। আচ্ছা, একটা রেফারেন্স দিতে হয়। রেফারেন্সটা আপনারা সবসময় একটু মানে ক্যাপিটাল লিখতে পারেন, এই রেফারেন্সটা অনেক জায়গায় কাজে লাগবে, হ্যাঁ। কন্ট্রাক্ট, মনে করি এখানে একটা রেফারেন্স রাখতে হয়। এখানে যেমন আমরা বেজ এটা বেজেই রাখতে পারেন, মানে যেটা কোম্পানির সবাই মানে ম্যাক্সিমাম এমপ্লয়ি যেটাতে যেই স্যালারি স্ট্রাকচারে থাকবে। নিচের যে স্যালারি রুল গুলো আছে, এগুলো এখনই আমরা আলোচনা করবো না, এগুলো যেহেতু আমাদের তৈরি করতে হবে। তা আমরা ধরি যে দুই ধরনের কোম্পানিতে আমাদের, আবার লেবার হইতে পারে। এখন ফ্যাক্টরি না হলে তো লেবারের প্রশ্ন ওঠে না। আমরা ধরি ধরি যে আরো আরেকটা টাইপ হইতে পারে, মানে যেটা হচ্ছে ফ্যাক্টরি বা লেবার এমপ্লয়ি স্ট্রাকচার। যাই হোক, পার্মানেন্ট এমপ্লয়ি কথাটা বাদ দিতে পারেন, পার্মানেন্ট স্যালারি স্ট্রাকচার। তারপরে হচ্ছে কন্ট্রাকচুয়াল স্যালারি স্ট্রাকচার, এইভাবে এইভাবে দেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে এখন স্যালারি স্ট্রাকচার আমরা বানাইলাম। এখন স্যালারি রুল ক্যাটাগরি, দেখেন রুল ক্যাটাগরি গুলো অনেকগুলো বানানোই আছে, হ্যাঁ। নতুন করে আমাকে এটা হচ্ছে অনেকগুলো বানাইতে হবে না। এখানে কি কি বানানো আছে দেখি আমরা। এগুলো চাইলে ডিলিট করেও ফেলা যায়, নতুন করে নিজেও বানানো যায়, আপডেট করা যায়, আমরা বানাই দেখবো আর কি। তো এখানে দেখেন কি কি বানানো আছে। বেসিক, মানে আমার স্যালারির বেসিকটা যেটা বললাম, ধরেন কোন কোন একটা কোম্পানির এমপ্লয় স্যালারির বেসিকটা হচ্ছে 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকার সাথে অ্যালাউন্স যোগ হবে, হয়তো বাড়ির অ্যালাউন্স আছে, ট্রাভেল অ্যালাউন্স আছে। দেখেন এখানে অনেকগুলো অ্যালাউন্স আছে, হাউস রেন্ট, ডিয়ারনেস, ট্রাভেল, মিল, মেডিকেল। তো এই অ্যালাউন্স গুলো তৈরি করা আছে, হ্যাঁ। তারপরে দেখেন যে গ্রোস নামে একটা তৈরি করছে, নেট। তো স্যালারি রুল এখানে অনেকগুলো বানানো আছে। এখন আমি আপনাদের স্যালারি রুল বানানোর আগে এমপ্লয়িতে যাব, এমপ্লয়িতে একটা জিনিস দেখায় আসি। যদি এখানে এমপ্লয়িতে আসি, আচ্ছা, এর আগের দিন আমরা মনে হয় কামরুজ্জামান নামে একটা ডাটা ক্রিয়েট করছিলাম, তাই না? সো যার আমার সবগুলা প্রোফাইল আপডেট করা ছিল। তো এই এমপ্লয়ি আমরা একটা কন্ট্রাক্ট বানাবো। একটা কন্ট্রাক্ট মানে আমরা বানাইছিলাম, এটা আর্কাইভে মনে হয় আছে, আর্কাইভ। আচ্ছা, আর্কাইভ আমরা চাইলে আর্কাইভ থেকে উঠে দিতে পারি। আচ্ছা, ফর এক্সাম্পল ওই এমপ্লয়ির আমরা একটা কন্ট্রাক্ট বানাই, কামরুজ্জামান। তা কন্ট্রাক্ট কিভাবে বানাতে হয়, এই কন্ট্রাক্টে ক্লিক করতে হয়, তাই না? ক্লিক করে আমরা একটা কন্ট্রাক্ট বানাই যে আহ, কামরুজ্জামানের একটা কন্ট্রাক্ট বানাই। কন্ট্রাক্ট বানানো দেখাইছি, সো আপনারা এটা জানেন। তো এই যে স্যালারি স্ট্রাকচার আমি একটু আগে বানাইলাম না, যেটা এখানে স্যালারি স্ট্রাকচার বানালাম, পার্মানেন্ট না কন্ট্রাকচুয়াল, দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে স্যালারি স্ট্রাকচার। এটা কিন্তু গত ক্লাসে এই মানে এই ফিল্ডটা ছিল না আমাদের, হ্যাঁ। সো এই ফিল্ডের ডেটাটা তখনই আসে যখন আমরা পেরোলটা সেট আপ করি। তো আমি মানে ওয়ার্কিং শিডিউল মান্থলি ধরলাম, তার স্যালারি স্ট্রাকচারটা আমি পার্মানেন্ট চিন্তা করি।
তো পার্মানেন্ট হিসেবে তার আমি একটা স্যালারি স্ট্রাকচার বানাচ্ছি। দেখেন আরো অনেকগুলো ফিল্ড আমি পাচ্ছি এখানে, যে তার স্যালারি কত, হাউস রেন্ট অ্যালাউন্স কত, মানে আচ্ছা ডিএ তে, এইটা আপনারা একটু মনে রাখেন, ডিএ তে বলে এটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, বা মানে গভর্নমেন্ট থেকে একটা স্পেশাল অ্যালাউন্স থাকে, বা এটাকে অনেক 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 কোম্পানিতে আছে ইন্টারিম অ্যালাউন্স বলে, হ্যাঁ। তো এরকম অনেকগুলো ব্যাপার আছে। তো আপনারা তো মনে হয় অ্যালাউন্স সম্পর্কে আপনাদের কোম্পানিতে অলরেডি জানেন। ওখানে এই শব্দটা অনেকভাবে ব্যবহার হয়। তারপর ট্রাভেল অ্যালাউন্স দেয়, যে তারপরে মানে খাবারের যে অ্যালাউন্সটা, মেডিকেল ভাতা, আর একটা হচ্ছে আদার অ্যালাউন্স, মানে অন্যান্য অ্যালাউন্স সবগুলো সাম করে ওখানে দেখায়। তো এরকম কিছু অ্যালাউন্স এখানে ক্রিয়েট হয়ে আছে। তো আমি যদি এখন ফর এক্সাম্পল আমি বেসিক স্যালারি ধরলাম, যে কামরুজ্জামানের বেসিক স্যালারি 30,000 টাকা, হ্যাঁ। তার হাউস রেন্ট অ্যালাউন্স ধরি যে ফর এক্সাম্পল 1,000 টাকা, মানে 30,000-এর যদি আমি 50%ও ধরি 15,000 টাকা হয়, হ্যাঁ। তারপর ডিএনএস অ্যালাউন্স ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে নাই, ট্রাভেল অ্যালাউন্স আমি ধরি যে 2,000 টাকা তাকে দেওয়া হয়, খাবারের 3,000 টাকা দেওয়া হয়, মেডিকেলে 2,000 টাকা দেওয়া হয়, হ্যাঁ। এইভাবে প্রত্যেকটা ডেটা সেভ করে রাখি, হ্যাঁ। তারপর মানে কামরুজ্জামান যে এমপ্লয়িটা আছে, তার আমরা মোটামুটি বেসিক এবং বাকি যে মানে সে ইয়াগুলো পাচ্ছে, এটা আমরা এখানে কনফিগার করলাম, হ্যাঁ। আচ্ছা, আহ, তো এখন স্যালারি স্ট্রাকচারে আসি। আপনারা কিন্তু এগুলো যদি মানে ধরেন কোনো কোম্পানিতে এগুলো মেনটেনই করে না, অ্যালাউন্স নামে কোনো অপশনই নেই, সরাসরি বেসিকে এখানে যেটা ওয়েজ নামে যে অপশনটা আছে, এটাই আপনি চিন্তা করেন তার ফুল স্যালারি, মানে তার যোগ করে তার ফুল স্যালারি কোম্পানি থেকে দেয় 50,000। আপনার আর এগুলো ব্যবহার করারই দরকার নেই। ডান দিকে আপনি যে বাম দিকে যে অপশনটা পাচ্ছেন সেটাই মনে করেন তার ফুল স্যালারি। আমি এখন যদি সফটওয়্যারে কোনো আপডেটও না করি, ফর এক্সাম্পল আমি চিন্তা করি যে তার কোনো অ্যালাউন্সে নাই, আমি চিন্তা করি যে কামরুজ্জামান হচ্ছে 30,000 টাকাই শুধু স্যালারি, তাহলে আমি এখন স্যালারি স্ট্রাকচারে যদি আসি, রুল ক্যাটাগরিতে এগুলো সবই তৈরি করা আছে, হ্যাঁ। এখন স্যালারি রুলসে যদি আসি, দেখেন রুলসে গেলেও কিন্তু বেসিক এগুলো ডিফল্ট বানানো থাকে। বেসিক স্যালারি, হাউস রেন্ট, ডিয়ারনেস, ট্রাভেল, মেডিকেল, আদার, গ্রোস, নেট, তো এগুলো তৈরি করা থাকে। কিন্তু আমি এখন কোন মানে যেগুলো ইউজ করার দরকার সেগুলো ইউজ করব কোম্পানিতে, যেগুলো দরকার নেই সেগুলো চাইলে ডিলিট করে দিতে পারি, অথবা এটাকে অপশন আছে যে আমি এটা ইনঅ্যাক্টিভ করে দিতে পারি। তো স্যালারি রুল কাকে বলে, আর স্যালারি রুল ক্যাটাগরি কি জিনিস, এটা মনে হয় এতক্ষণে বুঝতে পারছেন। স্যালারি রুল ক্যাটাগরি হচ্ছে মানে গ্রুপ গ্রুপ করে দেখানো হয়, মানে আমার পে স্লিপে যে গ্রুপটা দেখাবে, মানে সবগুলো একসাথে দেখানো। এখানে দেখেন বেসিক, অ্যালাউন্স, গ্রোস, ডিডাকশন, আপনি চাইলে এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি, এই নিচের গুলাকে। ধরেন আমি এই নিচের গুলাকে, আচ্ছা, এখান থেকে নিচের গুলাকে ডিলিট করলাম, তাহলে আপনাদের না, এটা তো কোথায় ইউজ করা আছে, আচ্ছা ডিলিট করার দরকার নেই। আমি স্যালারি রুলসে আসি, হ্যাঁ। তো দেখেন এগুলোও কিন্তু মোটামুটি বানানো আছে। এখন যদি আমি পে স্লিপ বানাইতে যাই, তো এখানে আমরা ধরে নেন যে আমার স্যালারি রুল স্ট্রাকচার এগুলো সব বানানো শেষ। এখন আপনাদের আরো একটু ডিপ ডাউন করে দেখাবো, তার আগে কিছু অপশনে যাই আমরা, হ্যাঁ। ফর এক্সাম্পল একটা পে স্লিপ বানাবো, মানে আমার একটা এমপ্লয়িকে একটা স্যালারি দিব। তাহলে আমরা এখন একটা স্যালারি পে স্লিপ বানানোর সময় ওটা দেখতে দেখতে আমরা বানানো শিখে যাব, যে কিভাবে একটা পে স্লিপ কমপ্লিট করা লাগে। তো ধরেন আমার এই কামরুজ্জামান যে মানে তার যে কন্ট্রাক্টটা বানালাম, এটা হচ্ছে নিউতে আছে। নিউতে থাকলে এখানে যদি আমি কামরুজ্জামানকে সিলেক্ট করি, দেখেন তার কিন্তু কোনো কন্ট্রাক্ট এখানে মানে আছে, কিন্তু এটা কিন্তু রানিং না, হ্যাঁ। মানে আমি যদি এটা এখন সিলেক্ট করি, তাহলে মানে আমার এটা হচ্ছে রানিং এমপ্লয়ি না যেহেতু, তাহলে আমি এটা রানিং করে দিয়ে আসবো স্ট্যাটাস অফ দা, মানে আমার যে কন্ট্রাক্টটা বানাবো এটা সবসময় রানিং এ রাখবো। আচ্ছা, তাহলে আমি যখন এমপ্লয়িটা আবার দেখাই, আমি যখন পে স্লিপ এটা ডিলিট করে দিয়ে আরেকবার দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি যখন এমপ্লয়ির নামটা সিলেক্ট করব কামরুজ্জামান, তখন তার কন্ট্রাক্ট আমি সিলেক্ট করে, এই যে অটো কন্ট্রাক্ট সিলেক্ট হচ্ছে। আর যদি এটা রানিং না রাখতাম তাহলে কিন্তু সিলেক্ট হচ্ছিল না, তার মানে ও হচ্ছে মানে কন্ট্রাক্টটা অ্যাক্টিভ আছে কিনা ওইটা দেখে। তাহলে আমি যদি এমপ্লয়ি সিলেক্ট করি, দেখেন আমার ডেটটা কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে, যে 5/1/2026, 5/31। কিন্তু হইতে পারে যে কোম্পানিতে আপনি গত মাসের স্যালারিটা দিচ্ছেন, তাহলে ডেটটা অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ এটা হচ্ছে মে মাস সিলেক্ট হয়েছে, এখন আমি এপ্রিলের স্যালারি দিতে যাচ্ছি। যদি এটা এপ্রিল করে দিই 4/1 থেকে, এটা হচ্ছে 4/30 পর্যন্ত, মানে আমি এপ্রিলের স্যালারি দিতে, তাহলে ডেটটা আমার চেঞ্জ করে ফেলতে হবে। আহ তারপরে স্ট্রাকচার,
স্ট্রাকচার কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে। এই যে কামরুজ্জামান কন্ট্রাক্টের আন্ডারে আপনি দেখবেন যে মানে আহ, আমরা যে স্যালারি স্ট্রাকচার বানায় আসছি, এই যে আচ্ছা, হ্যাঁ, তো তার কন্ট্রাক্টে কিন্তু আমরা পার্মানেন্ট স্যালারি স্ট্রাকচার অলরেডি সিলেক্ট করেছি, তো এটা অটো সিলেক্ট হয়ে গেছে। আমরা এখন এখানে কয়েকটা অপশন আছে, এই অপশনগুলো একটু আপনাদের মানে বুঝাই। তো এখানে ওয়ার্ক ডেজ এন্ড ইনপুটস নামে অপশন আছে, এটা আপাতত আমি যাচ্ছি না, এটা একটু পরে দেখাচ্ছি। আমার দরকার হচ্ছে সেকেন্ড ট্যাব, স্যালারি কম্পিটিশন। মানে আমি যে তার মানে যে স্যালারি স্ট্রাকচার গুলো বানায় আসলাম, এটা যদি কমপ্লিট শিট করি, এখানে একটা দেখেন বাটন আছে কমপ্লিট শিট, এটা যদি ক্লিক করি দেখেন একটা স্লিপ জেনারেট হবে। তো পে স্লিপে কি কি দেখাচ্ছে? বেসিক স্যালারি 30,000 টাকা দেখাচ্ছে। মানে আমরা যে তার স্যালারি 30,000 টাকা দিয়ে আসলাম, এই 30,000 টাকা আমার এখানে চলে আসছে। হ্যাঁ, আর গ্রোসে তাহলে কত? গ্রোসে 30,000 টাকা, নেট হচ্ছে 30,000 টাকা। তাহলে টোটাল এই মানে গ্রোস এবং বেসিক স্যালারি এবং নেট এইটুকু কিন্তু দেখাচ্ছে। আমি আপনাকে আরেকটু ভেঙে দেখাই। ফর এক্সাম্পল একটা এক্সেল ক্রিয়েট করে দেখাই, তাহলে আপনাদের আর একটু বুঝতে সুবিধা হবে সফটওয়্যার ঢোকার আগে। হ্যাঁ, আচ্ছা, ফর এক্সাম্পল চিন্তা করি তার বেসিক হচ্ছে 20,000 টাকা। তাহলে এখন বেসিকের মানে সাধারণত হাউস রেন্ট অ্যালাউন্স গুলো কত পার্সেন্ট হয় আপনারা কেউ বলতে পারবেন? মনে করেন হাউস রেন্ট অ্যালাউন্স কত দেয়? জি, কেউ অ্যান্সার দিবেন? জি, 15% হতে পারে, আমি শিওর হ্যাঁ, না। 15% এরকম কি? আমি ভাই একটু জোরে বলবেন। না, বলতেছি 15% নাকি? না, 15%? 50%, মনে হয়। ও আচ্ছা। হ্যাঁ, 50% দেয়। তাহলে 20 15%। আচ্ছা, এটা মনে হয় ডিপেন্ড করে মনে হয় কোম্পানিগুলোতে, তাই না? কোম্পানির উপর ডিপেন্ড করে ভাইয়া, হুম স্যালারি হুম। স্ট্রাকচার কোম্পানির উপর ডিপেন্ড করে। আচ্ছা, ধরে নিই যে মানে হাউস রেন্ট হচ্ছে 50%, চিন্তা মানে 15%। আচ্ছা, 20% চিন্তা করেন অন্তত, মানে এত মনে হয় কম না। তাহলে আমি যদি এখানে 20,000 টাকা হাউস রেন্ট, মানে মেবি বেসিক হাউস রেন্ট থাকে, মেডিকেল অ্যালাউন্স থাকে, তাই না? তারপরে ট্রাভেল অ্যালাউন্স থাকে। মানে আমি আপনাদের এক্সেলে দেখাই সফটওয়্যারে কিভাবে করতে হয়, তারপরে বুঝতে সুবিধা হবে, কারণ না হলে একটু। 50% ধরে করেন হাউস রেন্ট। আচ্ছা, 50% তাহলে কত আসে? 10,000 টাকা। আমি এখানে ক্যালকুলেশন দেখাচ্ছি না, এটা আমরা সফটওয়্যারে করে দেখবো। হ্যাঁ, তাহলে মেডিকেল ধরেন আপনার হচ্ছে 10, মানে মেডিকেল ধরেন 20%, তাহলে 20% 20,000 টাকা আসে, মানে 4,000 টাকা, তাই না? তারপর ট্রাভেল অ্যালায়েন্স ধরেন 20%, 10% ধরি, তাহলে 10% হচ্ছে 2,000 টাকা আসে। তো এই চারটা তো হচ্ছে বেসিক্যালি, তাহলে টোটাল স্যালারি যেটা আসে এটাকে গ্রোস বলে। হ্যাঁ, মানে অ্যাকাউন্টিং এর ভাষায় যারা অ্যাকাউন্টস এ পড়াশোনা করে এই স্যালারিটা গ্রোস করে। কারণ এখন গ্রোস স্যালারি কত আসলো? 20, 10, টোটাল স্যালারি এখানে আসছে হচ্ছে, যদি সাম করি, 36 আসতেছে। সরি, তাহলে 36,000 টাকা টোটাল স্যালারি আসছে, তাই না? এখন এখানে কিন্তু আরো দুইটা জিনিস আপনাকে জানা লাগবে। মনে করেন প্রভিডেন্ট ফান্ড থাকে, তো প্রভিডেন্ট ফান্ড তো অ্যাড হবে, তাই না? মানে তার তো কিছু প্রভিডেন্ট ফান্ড থাকে, কিন্তু এই প্রভিডেন্ট ফান্ড কি কোম্পানি মানে কোম্পানি কি আসলে এমপ্লয়িকে দেয় না, মানে এটা অন্য কোনো অ্যাকাউন্টে যায়? প্রভিডেন্ট ফান্ড কি আপনারা কখনো ডাইরেক্ট স্যালারিতে পান? আহ, এটা তো কোম্পানিতে রাখে, ওইখান থেকে লোন তোলা যায়। হুম হুম, রাইট রাইট। তো প্রভিডেন্ট ফান্ড কিন্তু মনে করেন আপনাকে স্যালারি 10% সাধারণত দেয়। তো 10% মানে 2,000 টাকা আসতেছে। এই 2,000 টাকা কিন্তু এই
টোটাল স্যালারির সাথে অ্যাড হবে না। মানে আপনার যদি গ্রোস দেখে প্রভিডেন্ট ফান্ড আপনাকে দিচ্ছে, মানে আপনার কোম্পানিতে রেকর্ড থাকবে কিন্তু এই স্যালারিটুকু অ্যাড হবে না, তার মানে এটা 36,000 টাকাই থাকবে। মানে আমার টোটাল দেখাচ্ছে 38,000, কিন্তু আপনি যদি কখনো পে স্লিপ দেখেন দেখবেন যে এই টোটালটা 38,000 টাকা আসে, কিন্তু আপনাকে দিচ্ছে 36,000 টাকা, তাই না? মানে এই 2,000 টাকা পাঠায় কোথাও অন্য মানে অন্য একটা প্রভিডেন্ট ইন্স্যুরেন্স কোম্পানিতে পাঠায় দেয়। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার না সবাই? জি জি ভাই, জি ক্লিয়ার। জি জি ভাই। তার মানে প্রভিডেন্ট ফান্ড কিন্তু আপনার অ্যাকচুয়াল স্যালারির সাথে মানে সে অ্যাড করবে না কেন? একটাই কারণ, আপনাকে টাকাটা ক্যাশে দিবে না সে, বা ব্যাংকে দিবে না। এই কারণে আপনার এই 2,000 টাকা বাদ দিয়ে 36,000 টাকা দিচ্ছে। কিন্তু কেন এটা দেখাইতে হবে? ওই যে একটাই কারণ, যে আমি পরবর্তীতে টোটাল প্রভিডেন্ট ফান্ড বের করতে চাই, যে তাকে আমি এটা আসলে স্যালারি পে স্লিপে হিসাব করে রাখছি, কিন্তু পরে এটা আমি শোধ করব। আচ্ছা, এর বাইরে এটাকে বলা বলা হয় গ্রোস। গ্রোস মানে আপনার মানে কোম্পানি যে কন্ট্রিবিউশন করতেছে ওই কন্ট্রিবিউশন গুলোকে বাদ দিয়ে গ্রোসটাকে দেখাইতে হয়। এখন যদি গ্র্যাচুইটি ফান্ড আরো আসে, গ্র্যাচুইটি ফান্ড অনেক সময় থাকে, আপনার মনে জানেন তো, গ্র্যাচুইটি ফান্ড মনে করেন 5,000 টাকা, তাহলে এইটাও আমার কিন্তু গ্রোস স্যালারিতে অ্যাড হবে না। তার মানে এই 7,000 টাকা আমার দেখাবো পে স্লিপে যে আমার আসলে এমপ্লয়ি 7,000 টাকা পাচ্ছে, কিন্তু আমার এখন আমি দিচ্ছি না তাকে, সেটা অন্য একটা কোম্পানি আমার নিচ্ছে। সো এই কারণে পে স্লিপে এগুলো হিসাব করতে হয়। আচ্ছা, এখন কি কি বাদ যাইতে পারেন? মানে একটা এমপ্লয়ি ধরেন লোন তুলতে পারে, অ্যাডভান্স স্যালারি তুলতে পারে, তাহলে এই অ্যামাউন্ট গুলা কিন্তু আমাকে তার কাছ থেকে তো নিতে হবে। সে একটা আমার কাছে লোন নিছে, লোন অ্যাকাউন্ট আলাদা, অ্যাকাউন্টিং এর লোন অ্যাকাউন্ট ধরেন আপনি একটা ক্রিয়েট করছেন, সে 2 মাসের বা 50,000 টাকা লোন তুলছে, তার মানে তার তো লোন প্রতি মাসে শোধ করতে হবে না? ওই শোধ শোধ মানে যে অ্যামাউন্টটা শোধ করতে হবে সেইটা হচ্ছে আপনার আপনার মাসে মাসে হয়তো 3,000 টাকা করে আছে, যে 30,000 টাকা নিছে, 10 মাসে হচ্ছে 3,000 টাকা করে দিতে হবে। তো এই অ্যামাউন্টটা কিন্তু আমার মাইনাস করতে হবে। তারপরে আবার হইতে পারে যে স্যালারি, আপনার অ্যাডভান্স স্যালারি অনেকে নেয়, অ্যাডভান্স স্যালারি সেইটা আপনি কি করবেন? মাইনাস করে দিবেন, যে অ্যাডভান্স স্যালারি হয়তো 50,000 টাকা তুলছে, 2 মাসের স্যালারি 30,000 হলে 60,000, সে এখন মানে মোটামুটি 10 মাসে দিতে হবে, তাহলে 6,000 টাকা করে সে পার মাসে দিবে। মানে আমি জাস্ট আপনাকে এক্সাম্পল গুলো বোঝাচ্ছি, হ্যাঁ। তো আবার তার ফাইন হইতে পারে, মানে কোম্পানি অনেক সময় অ্যাটেন্ডেন্স, মানে সে কোম্পানি তো অনেকদিন থেকে আসতেছে না, অ্যাটেন্ডেন্স দেরি হচ্ছে, এরকম অনেকগুলো কোম্পানিতে ফাইন থাকে। তো এই যে অ্যামাউন্ট গুলা, তার লোন এবং অ্যাডভান্স স্যালারি আমি ধরলাম যে 9,000 টাকা, তাহলে 36,000 থেকে আমি ধরলাম যে লোন তার নাই, এটা একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, তাহলে 30,000 টাকা সে অ্যাকচুয়াল স্যালারি পাবে, মানে, তাই না? তো এই 30,000 টাকা হচ্ছে অ্যাকচুয়াল স্যালারি, এটাকে বলা হয় নেট স্যালারি। মানে তাকে আমি যে স্যালারিটা এই মাসে দিব, এই স্যালারিটা এইভাবে হিসাব করে। এতটুকু ক্লিয়ার সবার? জি 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 জি, জি। ক্লিয়ার। ওকে ওকে। তাহলে যদি এইটুকু বুঝে থাকেন তাহলে পেরোল বুঝাইতে আমার এখন একটু সুবিধা হবে আপনাদের, হ্যাঁ। কেন? কারণ এইটাই এখন আমি সফটওয়্যারে দেখাচ্ছি, হ্যাঁ। মানে আমি এই ফুল জিনিসটাই ধরেন আমি এখন সফটওয়্যার মেলাবো যে এটা কিভাবে আসলে কাজ করতে হয়। এখানে দেখেন কয়েকটা ব্যাপার আছে, এগুলো হচ্ছে কনফিগার করা যায়। আর লোন এবং প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, এটা কিন্তু পে স্লিপে আমাদের তাহলে এখন এমন একটা কাজ করতে হবে যাতে এটা মানে গ্রোসের সাথে অ্যাড না হয়, তাহলে সেই কাজটা করে আসতে হবে আমার সফটওয়্যারে। মানে সফটওয়্যার দিলে আমাকে করতে হবে গ্রোসে যাতে আহ, এগুলোকে আমরা কোম্পানি কন্ট্রিবিউশন বলি। আমরা যদি এখন এই স্যালারি স্ট্রাকচার এবং স্যালারি রুলে ভাগ করি, দেখেন আমি এখন আপনি সহজে বুঝতে পারবেন যে স্যালারি স্ট্রাকচার কি আর রুল কি। স্যালারি স্ট্রাকচার বলতে ওই যে আমরা যেটা মানে পার্মানেন্ট বানাইলাম এবং স্যালারি ক্যাটাগরি যেগুলো বানাইলাম, এগুলো হচ্ছে স্যালারি রুল, যেগুলো মানে লিখলাম এতক্ষণ। আমি যদি এটাকে বলি, এটাকে বলি স্যালারি রুল, আর এই বাকিটা হচ্ছে অ্যামাউন্ট, হ্যাঁ। তাহলে ক্লিয়ার হবে। তাহলে স্যালারি রুল ক্যাটাগরি কোনটা সেটা বলি, স্যালারি রুল ক্যাটাগরি। তো রুল ক্যাটাগরি কি কি লাগবে আমাদের? এই বেসিক হচ্ছে একটা স্যালারি রুল ক্যাটাগরি, আর এগুলোকে হচ্ছে অ্যালাউন্স বলে, তাই না? তো আমরা অ্যালাউন্স কয়টা বানাইছি? তিনটা, দুইটা, তিনটা। তারপর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, এগুলোকে কোম্পানি কন্ট্রিবিউশন বলে। মানে কোম্পানি থেকে যে টাকাটা দিচ্ছে কিন্তু এখন মানে আমার এমপ্লয় রিসিভ করতেছে না, এগুলোকে কোম্পানি কন্ট্রিবিউশন বলে। যেহেতু কোম্পানি টাকাটা কন্ট্রিবিউট করতেছে কিন্তু কোম্পানির স্যালারি হিসেবে দিচ্ছে না। আর এটা তো হচ্ছে গ্রোস, মানে গ্রোস তো হচ্ছে গ্রোসই, এটা একই ক্যাটাগরি। আচ্ছা, লোন, অ্যাডভান্স স্যালারি, ফাইন, এগুলোকে কি টাইপের ক্যাটাগরি বলা যায়? ডিডাকশন বলা যায়। মানে যেটা পে স্লিপে সাধারণত এগুলোকে ডিডাকশন বলে। ডিডাকশন মানে হচ্ছে যেগুলো হচ্ছে তার স্যালারি থেকে মানে কমে যাবে, এগুলোকে ডিডাকশন স্যালারি ক্যাটাগরি বলে, হ্যাঁ।
তাহলে নেট স্যালারি, এটা হচ্ছে নেট স্যালারি, এটা একটা ক্যাটাগরি, এটা যেহেতু এটার সাথে আর কোনো কিছু সম্পর্ক নেই, তাহলে আমরা টোটাল স্যালারি ক্যাটাগরি কয়টা লাগতেছে? একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, ছয়টা। এইটুকু বোঝা গেছে ক্যাটাগরিটা? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে ওকে। তাহলে এক্সেল থেকে মোটামুটি আমরা আইডিয়া পাইলাম যে একটা মানে কোম্পানিতে পে স্লিপের কি কি খাত রাখতে পারে, এটা একটা আইডিয়া পাইলাম। তার মানে আমার এখন কোম্পানি কন্ট্রিবিউশন যতই বাড়ুক, আমি জাস্ট একটা রো বাড়াবো। অ্যালাউন্স বাড়লে আমি অ্যালাউন্সের একটা রো বাড়াবো। তারপরে আমার যদি ডিডাকশন বাড়ে, তাহলে আমি ডিডাকশনের রো বাড়াবো। এই তিনটাই তো বাড়বে না, অন্যগুলো তো ঠিক থাকবে। বেসিক তো আর বেসিক ক্যাটাগরিতে তো আর অন্য কিছু আসবে না, একটাই থাকবে। কিন্তু কোম্পানি কন্ট্রিবিউশন বাড়তেই থাকবে। হয়তোবা কিছু কিছু কোম্পানির আছে ফেসিলিটি ভালো, সেখানে আপনাকে ট্যুরে যাওয়া মানে ট্যুরে যাওয়ার জন্য মানে টাকা দেয়, তাহলে আপনার একটা অ্যালাউন্স বাড়বে, ট্যুর অ্যালাউন্স। মানে ট্রাভেল বাদ দিয়ে বলতেছি আর কি। মানে স্পেশালি বিদেশে যাওয়ার জন্য একটা অ্যালাউন্স থাকতে পারে। তারপরে কন্ট্রিবিউশন কিন্তু আরো অনেক ধরনের হয়, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, আরো অনেক ধরনের স্পেশালি ফান্ড থাকে, যেগুলো মানে কোম্পানির ইনকাম থেকে আপনাকে প্রফিট শেয়ার করে। তো এরকম অনেকগুলো ফান্ড থাকতে পারে। তো তারপরে ডিডাকশনও আরো অনেক আসতে পারে। তার মানে আমি স্ট্রাকচারটা বুঝে গেলাম আমরা, তাই না? তো আমরা এইটাই কিন্তু দেখাইলাম এতক্ষণ যে এখানে যদি এটা হচ্ছে কন্ট্রাক্টটা বানাইছি, কন্ট্রাক্ট এখন স্যালারি স্ট্রাকচারে তো পার্মানেন্টের জন্য বানিয়েছি। ক্যাটাগরি দেখেন, বেসিক, অ্যালাওয়েন্স, গ্রোস, ডিডাকশন, নেট। হ্যাঁ, মোটামুটি এগুলোই লাগতেছে। এবং কোম্পানি কন্ট্রিবিউশন দেখেন, এই কয়েকটা বানানো আছে, বাকিগুলো লাগতেছে না। এটা আপনি এটা ডিলেট, আচ্ছা, এগুলো আপনি চাইলে বাকিগুলো ডিলিট করে দিতে পারি। তার আগে আমার হচ্ছে, আচ্ছা, এগুলো ডিলিট করার জন্য এই স্যালারি রুল যেটা আছে, এগুলোতে আমাদের চেঞ্জ করে আসতে হবে। আচ্ছা, রুলে আসি। এখানে দেখেন, তাহলে আমরা স্যালারি রুল কতগুলো বানাবো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, টোটাল 11টা ধরেন আমরা স্যালারি রুল বানাবো। তাহলে বেসিকটা আমার বানানোই আছে। দেখেন বেসিকের ভেতরে অনেকগুলো অপশন আছে, যেটা হচ্ছে যে রুল নেমটা কি হবে, ক্যাটাগরি কি হবে, বেসিক স্যালারির ক্যাটাগরি বেসিকই হবে। স্যালারি রুল কোড কেন লাগবে? কারণ কোডটা এই কারণে লাগবে, আপনার এই যে মানে প্লাস মাইনাস যে আমরা করতেছি, মানে পে স্লিপে কোনটার সাথে কি কি যোগ হবে, মাইনাস হবে, আহ, এই কারণে আমার কোডটা লাগবে। কোডটাই কিন্তু ইউনিক, মানে আমার প্লাস মাইনাস করার জন্য এই কোডটা জানা লাগবে, আর কিছু জানা লাগবে। আচ্ছা, এটা অ্যাক্টিভ হবে কিনা? অ্যাক্টিভ অ্যাক্টিভ না থাকলে তো সফটওয়্যারে কোথাও দেখাবে না। এপিআর ইন পে স্লিপ, মানে আমরা এই পে স্লিপে এখানে দেখাবো কি দেখাবো না। দেখেন আমার কিন্তু এখন তিনটা শুধুমাত্র আসতেছে, তাই না? মানে আমার এখানে সবগুলো আসা উচিত, বেসিকের পরে অ্যালাউন্স আসা উচিত, গ্রোসের পরে ডিডাকশন গুলো আসা উচিত, কিন্তু কিচ্ছু আসেনি। দেখেন এখানে শুধুমাত্র তিনটা লাইন জেনারেট হয়েছে। তো আমরা এখন এগুলো দেখবো যে কিভাবে আসতে হয়। তো এখানে কি কি অপশন আছে? জেনারেল নামে একটা ট্যাব আছে। এখানে দেখেন কন্ডিশন বেসড অন অলওয়েজ ট্রু, এটা আপনারা সবসময় অলওয়েজ ট্রু দিয়ে রাখবেন, মানে আমি জাস্ট জানা রাখলাম। তারপরে আরেকটা আছে কম্পিটিশন। হ্যাঁ, মানে আপনার এই বেসিকের স্যালারিটা এই সফটওয়্যার কিভাবে জানবে, সিস্টেম কিভাবে জানবে যে আপনার স্যালারি কত, সেইটা একটা পাইথন কোড শিখতে হবে। পাইথন কোড আজকে আপনাদের শেখাবো না। পাইথন খুব খুব সিম্পল একটা এই মানে আমরা তো মানে সবাই বীজগণিত পড়ে আসছি, মনে করেন বীজগণিত পড়ে আসছি। তো এইটুকু শুধু মনে রাখেন যে লাইনটা কিভাবে লিখতে হয়। তো এখানে পাইথন কোডে এতটুকু জানলে হবে যে রেজাল্ট ইকুয়াল এইটুকু লিখলে মানে আমার স্যালারিটা কোত্থেকে আসবে, এটা এটা বোঝার জন্য কন্ট্রাক্ট আসতে হবে। তো এই পেজটার নাম হচ্ছে কন্ট্রাক্ট। মানে আমি যখন একটা এমপ্লয়ের কন্ট্রাক্ট বানাইলাম, এই যে কন্ট্রাক্ট নামে যে পেজটা আছে, এইটা এইটা হচ্ছে এই ইনপুটটা যাতে আমার এই ডাটাটা যেন এখানে চলে আসে। তো চলে আসার জন্য তো আমার এই মানে আমার এই মানে স্যালারিটা চেয়ে নিতে হবে একে, তাই না? বেসিক ডট স্যালারি এখানে কিন্তু অলরেডি লিখাই আছে, তারপর আপনারা এটা যাতে লিখতে পারেন আমি বোঝার সুবিধাতে বলি। রেজাল্ট ইকুয়াল, মানে ধরেন রেজাল্ট ইকুয়াল এই কথাটা সেই সফটওয়্যারটা চিনে। তা আমার এখন স্যালারিটা কোত্থেকে নিয়ে আসতে হবে? কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্ট পেজ থেকে। এই কারণে আপনার তিনটা মানে স্যালারি রুলে তিনটা ভেরিয়েবল শিখতে হবে। এই চারটা ভেরিয়েবল মনে রাখতে পারলে আর কিছু লাগবে না আপনাদের। হ্যাঁ, একটা হচ্ছে কন্ট্রাক্ট থেকে যে ভেরিয়েবলটা নিয়ে আসবো, সেই ভেরিয়েবলটাকে কন্ট্রাক্ট ডট দিয়ে লিখতে হবে। মানে দ্যাট মিনস এইখানে মনে করেন আমি এখন এই ওয়েজ মানে বেসিক স্যালারিটা নিয়ে আসবো, এটাকে নিয়ে আসতে গেলে কন্ট্রাক্ট ডট কি লিখতে হবে? এই ভেরিয়েবলটার নামটা লিখতে হবে। তো ভেরিয়েবলের নাম কিভাবে পাবো? এই ডিবাগ মোডটা ট্রু করে দিবেন। এই দেখেন উপরে একটা ডিবাগ মোড আছে। তো ডিবাগ মোডটা যদি ট্রু করে দেই, আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের নাম দেখতে পাবো যে কি কি নাম। তো তাহলে যদি এখানে আসি, দেখেন ওয়েজের উপরে ক্লিক করলে এখানে
সবাই দেখতে পাচ্ছেন মানে লেভেল কি লেখা আছে, ওয়েজ, ফিল্ডের নামটা দেখা যাচ্ছে না? জি, সবাই দেখতে পাচ্ছেন ফিল্ডের নাম? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো ফিল্ডের নাম কি লেখা আছে? WAGE, ক্লিয়ার? তো এই যে ফিল্ডের নামটা, এই নামটা আমরা কি লিখবো? এই পেজটার নাম কি? কন্ট্রাক্ট। এই যে আমি এখানে লিখে দিছি, মুখস্থ রাখা লাগবে না, চাইলে এখানে কপি করতে পারেন। কন্ট্রাক্ট ডট রেজাল্ট ইকুয়াল, এটা হচ্ছে খুব কমন, আমি বলছি 4 নম্বরে, মানে রেজাল্ট না লিখলে ও ধরতে পারবে না। তাহলে কন্ট্রাক্ট ডট কি লিখবো আমি? বেসিক স্যালারিটা এখানে শো করবো, এই যে কন্ট্রাক্ট ডট ওয়েজ, WAGE। তার মানে এইটুকু লিখলে আমার মোটামুটি বেসিক, মানে যখনই আমি পে স্লিপ জেনারেট করব, এই যে বেসিক স্যালারি ইনপুটটা কোত্থেকে নিবে? এমপ্লয়ের কন্ট্রাক্ট পেজ থেকে। এখন আপনি বলতে পারেন যে এগুলো আমি তৈরি করব কেন? সফটওয়্যারে তৈরি করা আছেই সব, কিন্তু আপনার যদি বাড়তিটুকু লাগে সেইটুকু তো আপনাকে বুঝতে হবে যে ওই লাইনটা কিভাবে লিখতে হবে, তাই না? এখন মানে পুরো বিশ্বে তো আসলে একই ধরনের সবগুলা খাত কি একই মিলবে? হয়তো বা বিদেশে আপনার এই অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্সের বাইরে আরো 4টা অ্যালাউন্স আছে, সেইটা তো আপনাকে বানাইতে হবে না? তো সেইটা বানানোর প্রসেসটা দেখাচ্ছে। আপনি যদি মনে করেন যে সফটওয়্যার অলরেডি যা আছে সেটা দিয়ে হবে, দ্যাটস এনাফ, কিন্তু আপনাকে তৈরি করা শিখতে হবে, যেহেতু আপনি ফাংশনাল কনসালটেন্ট। সো আপনাকে আরো মানে কোম্পানির ম্যাপিংটা বুঝতে হবে। রেজাল্ট ডট কন্ট্যাক্ট ডট ওয়েজ, এই লাইনটুকু যদি বুঝে থাকেন আপনারা, আরেকবার তারপর আপনাদের কাছে কনফার্ম হয়নি, কামিম ভাই আপনি কি কন্ট্যাক্ট ডট ওয়েজ এইটুকু বুঝতে পারছেন? তাহলে পরে যারা রেকর্ড দেখবে তারাও বুঝতে পারবে। এই লাইনটুকু বোঝা গেছে? হ্যাঁ কামিম ভাই, যে আমরা একটু একটু আনমিউট করে বলবেন প্লিজ। হুম, আচ্ছা। তো আমরা, হ্যাঁ, একটু অ্যাভেলেবল হলে আমরা শুনি। তাহলে কন্ট্রাক্ট ডট ওএস, এখন হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। হ্যাঁ, হাউস রেন্ট অ্যালাউন্স, এখানে আমরা তাহলে কি করব? স্যালারি রুল হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স একটা বানানোই আছে। ক্যাটাগরিটা এই যে এখানে একটু আগে যেটা দেখাইলাম, ক্যাটাগরি হাউস রেন্ট অ্যালাউন্স আলাদা আলাদা করে দরকার নাই, এটা চাইলে একটাতেই রাখা যায়। হ্যাঁ, এখানে দেখবেন যে মানে অ্যালাউন্স তুমি একটা ক্যাটাগরি আছে, বাকিগুলো কিন্তু দরকার নেই। এই যে প্রত্যেকটা অ্যালাউন্স আলাদা আলাদা ক্যাটাগরি হিসেবে বানানোর দরকার নেই, এটা সিস্টেম বানায় রাখছে, বাট এগুলোকে দরকার নেই। আমার অ্যালাউন্সের আন্ডারেই সবগুলো রাখতে পারি। সো ক্যাটাগরিটা আমি চেঞ্জ করে দিলাম, হাউস রেন্ট অ্যালাউন্স। এটা নিজে চেক করে দেখেন এখানে কন্ট্রাক্ট ডট হাউস রেন্ট অ্যালাউন্স, এই যে হাউস রেন্ট অ্যালাউন্স আমার 15,000 টাকা। তাহলে এইটা ফিল্ডের উপর ধরলে ফিল্ডের নামটা দেখাচ্ছে HRA। আমার কিন্তু মানে মোটামুটি এখানে বানানোই আছে কন্ট্রাক্ট ডট HR। হ্যাঁ, তারপরে ডিআরএস অ্যালাউন্স আপাতত লাগতেছে না, সো এটা আপনি আর্কাইভ করে রাখেন। হ্যাঁ, যেগুলো লাগবে না সেগুলো আর্কাইভ করে রাখেন, কারণ আদার অ্যালাউন্স এটা আমার লাগবে না, তাহলে আমি চাইলে এটা হচ্ছে আর্কাইভ করে রাখি। তাহলে হাউস রেন্ট লাগতেছে, ট্রাভেল অ্যালাউন্স লাগতেছে, কন্ট্রাক্ট ডট ট্রাভেল অ্যালাউন্স। এই যে ট্রাভেল অ্যালাউন্সে আমি যে ইয়েটা দিয়ে আসছি, যে দেখেন ট্রাভেল অ্যালাউন্সে কত দিয়েছি? 2,000 টাকা। তাহলে এটা হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স, এখানে লিখাই আছে রেজাল্ট ডট কন্ট্রাক্ট ডট ট্রাভেল অ্যালাউন্স। এই ফিল্ডের নামটা কোথা থেকে পাইছি? এখান থেকে। এইভাবে হচ্ছে মিল অ্যালাউন্স, নাম কি আছে? মিল আন্ডারস্কোর অ্যালাউন্স, মেডিকেল আন্ডারস্কোর অ্যালাউন্স। দেখেন আমার তারপরে যদি আমি আসি মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স। এবং আমরা মানে কার পরে, মানে কোন স্যালারি রুলের পরে কাকে দেখাবো এখানে, সেটা এর উপরে এখানে দেখবেন যে একটা ফিল্ডের নাম আছে সিকোয়েন্স। মানে আমি 1 নম্বরে কাকে দেখাবো, 2 নম্বরে কাকে দেখাবো, এটা একটা সিকোয়েন্স মেনটেন করবো। মনে করেন এটা হচ্ছে 100, তারপরে এটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা চিন্তা করি না, এইভাবে চিন্তা করি, এটা হচ্ছে 1-এর ঘরে পড়ছে, এটা ফর এক্সাম্পল 10, একটা সিকোয়েন্স বানাই। এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কোম্পানি কার্ড কন্ট্রিবিউশনটা 30-তে বানাই, তাহলে এটা 31। হ্যাঁ, তারপরে এটা চিন্তা করি 40। মানে প্রত্যেকটা ক্যাটাগরি টাইপের উপর ডিপেন্ড করে আপনি একটা সিকোয়েন্স বানান, যেন আমার যদি পরে যদি কখনো অ্যালাউন্স আরেকটা লাগে, তাহলে আমি ওটাকে 23 বলতে পারতেছি, রাইট? 23 দিলে আমি সহজে তো কোম্পানি কন্ট্রিবিউশন আরেকটা আসলে 31, তাহলে আমি এইভাবে 50 দিলাম, তাহলে ডিডাকশন গুলা সিকোয়েন্স মেনটেন 52। হ্যাঁ, এভাবে বানাইতে থাকি। নেট স্যালারি ফাইনালি ধরি হচ্ছে 60। তাহলে এই সিকোয়েন্সটাই আপনি এখানে মানে সুন্দর করে সাজায় ফেলতে পারেন, যে বেসিক স্যালারি হচ্ছে সিকোয়েন্সটা হচ্ছে 10, তারপরে হাউস রেন্ট যদি চিন্তা করি 20,
তারপর 21,000। আচ্ছা, হাউজেন্ডের পরে কাকে রাখতে চাইছি? মেডিকেল অ্যালাউন্স। তাহলে মেডিকেল অ্যালাউন্সে আমরা মেডিকেল অ্যালাউন্সে 21 বলি, হ্যাঁ। ট্রাভেল অ্যালাউন্স হচ্ছে 22। তাহলে ট্রাভেল অ্যালাউন্সে যাই, যদি যাই, তাহলে এটা হচ্ছে 22। মানে সিকোয়েন্স গুলোকে এক্সেল থেকে আপডেট করে দিলাম, এটা একবার সাজায় ফেললে আর ঝামেলা নেই। গ্রোসে আমি গিয়ে 40 করে দিই। গ্রোসে যদি যাই, এটা হচ্ছে 40 করে দিই। তারপরে ডিডাকশন এখনো বানাই নেই। নেট স্যালারি হচ্ছে 60 করে দিই। নেট স্যালারি 60 বানাই দিই। আচ্ছা, বেসিক স্যালারি 10। আচ্ছা, মিল অ্যালাউন্সটা কত রাখছি? মিল, আচ্ছা, মিল অ্যালাউন্স রাখি নাই। আচ্ছা, চাইলে মিল অ্যালাউন্সটা 23 হিসেবে রাখি। মিল অ্যালাউন্স 23। আচ্ছা, আরেকটা অ্যালাউন্স বানাইলাম, যেটা হচ্ছে মিল অ্যালাউন্স। তাহলে এটা হচ্ছে 38,000 টাকা হয়ে যাবে, আর এটা হচ্ছে 32,000। জি। তো এতটুকু বোঝা গেছে। আমরা তাইলে স্যালারি রুল গুলো বানালাম। দেখেন, আমি সিকোয়েন্স গুলো যখনই ঠিক করলাম, সিকোয়েন্স গুলো কিন্তু দেখাচ্ছে বেসিকের পরে হাউস রেন্ট আসবে, তারপর মেডিকেল আসবে, কারণ ওই যে আমাদের সিকোয়েন্স নাম্বারটা ঠিক করে দিলাম। তার মানে বেসিকের পরে হাউস রেন্ট আসবে, তারপর মেডিকেল, তারপর ট্রাভেল, তারপর মিল, তারপর গ্রোস নেট। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? কায়ুম ভাই, বুঝতে পারতেছেন? আচ্ছা, কায়ুম ভাই মেবি অ্যাভেলেবল নাই। তো যেখানে আমরা ছিলাম, তাহলে আমাদের আরো কি কি বানাইতে হবে? বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, ট্রাভেল, মিল। এই এই কয়টা বানাইছি, তাই না? বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, ট্রাভেল, মিল, 5টা বানানো শেষ। আমাদের আরো কি কি বানাইতে হবে? প্রভিডেন্ট ফান্ড বানাইতে হবে। ফর এক্সাম্পল, প্রভিডেন্ট ফান্ড আমরা একটা বানাই। তাহলে নাম দেই প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে। প্রভিডেন্ট ফান্ড কোনটার মধ্যে পড়বে? কোম্পানি কন্ট্রিবিউশনের মধ্যে পড়বে। তাহলে এইটার সিকোয়েন্স কত দিব? 30। তাহলে এটা সিকোয়েন্সটা, আচ্ছা, একটা স্যালারি রুল কোড দিয়ে আসতে হবে। এটা পিএফ, সংক্ষেপে একটা নাম দিই, পিএফ, প্রভিডেন্ট ফান্ড, হ্যাঁ। তারপরে এখানে আমরা সিকোয়েন্স দিব হচ্ছে 30। তারপরে এখানে আমরা প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে মানে কিভাবে আসবে? পাইথন কোড দিয়ে, হ্যাঁ। তো পাইথন কোডে দেখবেন যে পাইথন কোড সিলেক্ট করলে এখানে অনেকগুলো হ্যাশ দিয়ে অনেকগুলো ইয়ে আসে। এগুলো চাইলে আপনি রিমুভ করে দিতে পারেন, এগুলো সরাই দিয়ে। তাহলে আমরা এখানে সূত্রটা কিভাবে লিখবো? রেজাল্ট ইকুয়াল, দেখেন, রেজাল্ট ইকুয়াল। তাহলে আমাদের প্রভিডেন্ট ফান্ড আসলে কিভাবে হিসাব হয়? প্রভিডেন্ট ফান্ড সাধারণত কোম্পানি 10% হয় বা 20%, তো যেটাই হোক, আমরা ধরি যে বেসিক স্যালারি 20%। তাহলে বেসিক স্যালারি 20% কিভাবে লিখতে হবে? এই যে ক্যাটাগরিজ, মানে এখানে দেখেন কন্ট্রাক্ট আর হচ্ছে ক্যাটাগরি। আমি একটু দেখাই আরেকবার। তাহলে এই যে বেসিক স্যালারিতে যা আসবে, বেসিকে আমরা কোড কি দিয়ে আসছি? বেসিক। তো আমি যদি বেসিকের 20% বলি, তাহলে এখানে প্রভিডেন্ট ফান্ডে লিখতে হবে ক্যাটাগরিজ ডট, মানে ক্যাটাগরিজ ডট বেসিক, ওই যে যেটা দেখাইলাম বেসিক। তাহলে যদি 20% হয়, তাহলে 20% যদি, মানে আমি 20 ডিভাইড বাই 100 করি, তাহলে 0.2 আসে। মানে বেসিকের ধরেন 20% বা 10% কি আসে, মানে প্রভিডেন্ট ফান্ডে দিতে হবে। এইভাবে আমি গ্রাচুইটি ফান্ড ধরলাম যে আরো 10% গ্রাচুইটি ফান্ড বানাই। তাহলে এটা কোথায়, কোন ক্যাটাগরিতে আসবে? কোম্পানি কন্ট্রিবিউশন আসবে। তো এইটার সিকোয়েন্স নাম্বার দিচ্ছি ওই 31 হিসেবে। তাহলে 31 দিলাম, হ্যাঁ। তাহলে এটাও পাইথন কোড দেই। তাহলে এটা কপি করি, হ্যাঁ। কপি করে এই যে দিলাম। তাহলে এটাও বেসিকের 1%। তাহলে এই লাইনটা কিন্তু মোটামুটি সেম। তাহলে এই কোম্পানি কন্ট্রিবিউশন, আমি যদি রুলসটা বলি, দেখেন এখানে রুলটা বানাইলাম, এই যে রেজাল্ট ক্যাটাগরি, এইভাবে লিখতে হয়। তাহলে বেসিকে আমরা কি লিখলাম একটু দেখি। বেসিকে হচ্ছে, আচ্ছা, 31, এটা হচ্ছে কোম্পানি কন্ট্রিবিউশন। সি সি লিখলাম, গ্রাচুইটি ফান্ড জিএফ লিখলাম। তাহলে মোটামুটি
বেসিক স্যালারি বানানো শেষ, হাউস রেন্ট বানানো শেষ, মেডিকেল, ট্রাভেল, মিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড। তাহলে মোটামুটি আমরা বেসিক অ্যালাউন্স এবং কোম্পানি কন্ট্রিবিউশন এতটুকু বানাইছি, তাই না? এরপরে আমাদের বানানো কি বাকি? ডিডাকশন বানানো বাকি, রাইট? তাহলে এবার ডিডাকশন মানে মোটামুটি বানাই আর কি। পে স্লিপ স্ট্রাকচার আপনারা মানে কোনো জায়গায় যদি কনফিউশনে পড়ে যান একটু বলতে পারেন। দাদা বোঝা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে, মোটামুটি নর্মাল সুইচের। আচ্ছা আচ্ছা। তো একটু মানে এই ভিডিওটা হয়তো দেখে আপনার একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, হ্যাঁ। হুম কিন্তু হুম। একবার এটা শিখতে পারলে আর পেরোল নিয়ে কোনো কনফিউশন নাই, হ্যাঁ। আমি আপনাদের এই কারণে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে, কারণ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রাইট। তাহলে আমরা মোটামুটি এখানে কি কি বানানো লাগলো দেখেন। মানে স্যালারি রুল ক্যাটাগরি বানাইলাম, তাই না? স্যালারি রুলে আমরা একটা সিকোয়েন্স মেনটেন করলাম। আমি যদি এটা ডান দিকে দিই, এই যে মানে এটা ডান দিকে মানে স্যালারি রুলের ডান পাশে দেই, মানে ফর এক্সাম্পল, তাহলে একটা সিকোয়েন্স মেনটেন করছি, তাই না? সিকোয়েন্সটা কেন দিছি এটা তো বোঝা গেছে। সিকোয়েন্সটা এই কারণে দিছি মানে আমার কার পরে কাকে দেখাবো এই কারণে একটা সিকোয়েন্স মেনটেন করতে, নাহলে তো সফটওয়্যার জানবে না যে কার পরে কাকে দেখাবে সে। নাম্বারিংটা, তারপরে হ্যাঁ অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার নাম্বারিংটা দেখা, সিকোয়েন্স মেনটেন হ্যাঁ করার জন্য। রাইট রাইট। তারপরে একটা কি মেনটেন করতেছি, স্যালারির আন্ডারে একটা রুল, একটা সূত্র বানাচ্ছি, ফর্মুলা। ফর্মুলাটা না দিলে তো সফটওয়্যার জানবে না যে মানে বেসিকের কত পার্সেন্ট হবে, তাই না? ওই জিনিসগুলোকে আমরা সূত্র দিয়ে মেনটেন করতেছি। তো সূত্রটা কিভাবে লিখতে হয় যে দেখাচ্ছি এখানে, আবার সূত্রটা দেখাই। তাহলে কোম্পানি এই যে সূত্রগুলো এই এক্সেল ফাইলটা আপনাদের শেয়ার করলে লাইফ ইজি, হ্যাঁ, যে কিভাবে কাজ করছি আমি, তখন আপনি মানে মনে রাখতে পারবেন সহজে। তাহলে দেখেন আমি সূত্র কি লিখছি, রেজাল্ট, সরি এটা হচ্ছে রেজাল্ট, হ্যাঁ। তাহলে রেজাল্ট ইকুয়াল টু ক্যাটাগরিজ ডট বেসিক। ক্যাটাগরিজ ডট বেসিক কেন? ওই যে আমি একটা কোড দিয়ে আসছি না, এই যে কোড, এই কোড একটা কোড দিছি, এইটার নাম হচ্ছে, কোডটা দিছি হচ্ছে বেসিক। তাহলে এই যে বেসিক লিখলাম, ক্যাটাগরিজ ডট কেন লিখলাম? এই ক্যাটাগরি না লিখলে তো আসলে সে ধরতে পারে না, তাই না? মানে একটু আগে যেটা বললাম যে ক্যাটাগরিটা না দিলে সে এই জিনিসটা চিনতে পারে না, যে পুরো জিনিসটা। তো বেসিকের মানে আমি আরেকটু সহজ ভাষায় বলি, দাঁড়ান এটা এই ফর্মুলাটা আবার লিখি। তাহলে আমরা প্রত্যেকটা কোড ধরেন এখানে কন্ট্যাক্ট ডট ওয়েজ, বেসিকটা তো এইটা, তাই না? তাহলে সরি, বেসিকের 10% হবে না, এটা হচ্ছে কন্ট্যাক্ট ডট ওয়েজ এর 10% হবে। তাহলে এটা সূত্রটা কিন্তু আমরা ভুল লিখছি। সূত্রটা হবে কন্ট্রাক্ট ডট ওয়েজ। তাহলে আমি এখানে সূত্রগুলো লিখে দেখাই। তাহলে কন্ট্রাক্টে আমরা কন্ট্রাক্টের স্যালারি কতটুকু লিখছি, 30, মানে 30,000 টাকা। তাহলে ওই ওয়েজ লিখলে সফটওয়্যার বুঝে নেবে যে এটা 30,000 টাকা। তাহলে অ্যালাওয়েন্স, অ্যালাওয়েন্স হচ্ছে, আমরা আবার লিখি অ্যালাওয়েন্সটা কি হবে, অ্যালাওয়েন্সটা হবে কন্ট্যাক্ট ডট এইচআরএ, তাই না? এটা লিখছি। তাহলে এটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল এখানে একটা হবে, প্রত্যেকটাই হবে হাউস রেন্ট, হাউস রেন্টের পরে কে, মেডিকেল অ্যালাওয়েন্স, এটা মেডিকেল অ্যালাওয়েন্স হবে। তারপরে যদি আমরা আসি, তারপর ট্রাভেল অ্যালাওয়েন্স হবে। তারপরে আমরা যদি মিল অ্যালাউন্স বলি, মিল অ্যালাউন্স। তাহলে এখন আপনাকে বোঝাইতে আমার সুবিধা হবে, একই জায়গায় দেখেন। তাহলে এই যে রেজাল্ট, বেসিকটা আসলে ডাটাটা কোথা থেকে আসতেছে, কন্ট্রাক্ট থেকে। তাহলে কন্ট্রাক্টের ওয়েজ, ওয়েজ ফিল্ডটা কিভাবে পাচ্ছি, এখানে আমি যদি হোভার করি, হোভারে দেখবেন যে ফিল্ডের নামটা দেখাচ্ছে। আবার যদি হাউস রেন্ট চিন্তা করি, দেখেন হাউস রেন্ট আমার এখানে এই যে ফিল্ডের নামটা দেখাচ্ছে। তারপর ট্রাভেল অ্যালাউন্সে যদি আমি হোভার করি, কোয়েশ্চেন মার্কের উপরে ট্রাভেল অ্যালাউন্স দেখাচ্ছে। তো প্রত্যেকটা ভেরিয়েবলের নাম কিন্তু আমি সফটওয়্যার থেকে পাচ্ছি। এটা একবার আপনি মানে সেট করলে আর কখনো এটা চেঞ্জ হবে না। সো আমি দেখেন রেজাল্ট ইকুয়াল টু কন্ট্রাক্ট ডট ওয়েস, কন্ট্রাক্ট ডট এইচআরএ, কন্ট্রাক্ট এইচআরএ বলতে হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল মিল। তাহলে আমি এই সূত্রগুলো কিন্তু এইভাবে দিচ্ছি, খুব সিম্পল সূত্র। কন্ট্রাক্ট একইভাবে যদি আমি এখন প্রভিডেন্ট ফান্ড বলি যে আমার হচ্ছে 10% হবে, 10 বাই এই যে, তাহলে কন্ট্রাক্ট ডট ওয়েজ হচ্ছে বেসিক, তো বেসিকের 10% না পুরো স্যালারির 10%, এটা কিন্তু ডিপেন্ড করে, তাই না? যদি বলা হয় যে মানে বেসিকের 10% আপনার, হ্যাঁ, তাহলে বেসিকের 10% হলো কন্ট্রাক্ট ডট ওয়েজ, আর দশ পুরা পার্সেন্ট স্যালারি, আর পুরা স্যালারি হলে গ্রস স্যালারির হবে, তাই তো? হ্যাঁ, পুরো স্যালারির উপরে যদি হয় তাহলে সেটা হবে ক্যাটাগরিজ ডট বেসিক, এই যে যেভাবে লিখলাম। কারণ ক্যাটাগরিজ ডট বেসিক কেন লিখলাম, এই যে এর কোডটা দিছি হচ্ছে বেসিক, তার মানে এই কোডটাকে সে চিনে ক্যাটাগরিজ ডট দিয়ে, আর কন্ট্যাক্টটাকে চিনে সে কন্ট্যাক্ট ডট দিয়ে, যেটা এখানে আপনাদের পিডিএফ এ লেখা আছে।
মানে কন্ট্যাক্ট ডট আর ক্যাটাগরিজ ডট আর ইনপুট ডট, এই তিনটা জিনিস আপনাকে জাস্ট বুঝতে হবে। আমি যখন কন্ট্যাক্ট পেজ থেকে ডাটা নিব তখন কন্ট্যাক্ট ডট লিখবো। আর যখন আমি টোটাল মানে মনে করেন এখানে আমি বেসিকে মানে বেসিক হাউজিং গ্রোসের নিতে যাচ্ছি, তাহলে গ্রোসের স্যালারি যদি আমি 10% নিতে চাই তাহলে ক্যাটাগরিজ ডট গ্রোস লিখতে হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি ভাই। হ্যাঁ, তাহলে কন্ট্রাক্ট ডট ওয়েজ মানে সাধারণত বেসিকের 10% হয়। ধরেন আপনার স্যালারি 30,000, তাহলে এটা 10% যদি হয় 10/100 কত হয়? 0.1 আসে, তাই না? তাহলে 0.1 দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা সাজায় ফেলি যে গ্র্যাচুইটি ফান্ড, এটাও ধরি যে আমরা 10%, তাহলে এখানে 10%। এই সূত্রগুলো এখানে লিখে দিচ্ছি, চাইলে এই একই ফর্মুলায় আপনারা আরো বাড়াইতে পারেন। মনে করেন এখন যদি আরেকটা বাড়াইতে হয়, আপনারা চাইলে 20% হোক 2% হোক, আপনারা চাইলে ইজিলি বাড়াইতে পারতেছেন, তাই না? এটা জাস্ট কপি করবেন, আমি এক্সেল ফাইলটা আপনাদের সাথে শেয়ার করব। তাইলে মানে যাদের বুঝতে মানে মনে হচ্ছে যে কন্ট্যাক্ট ডট কিভাবে লিখবেন এগুলো বুঝতে অসুবিধা হলে সমস্যা নেই, কপি পেস্ট করলে হবে। কপি পেস্ট যদি করি, এই যে প্রভিডেন্ট ফান্ডে আসি, প্রভিডেন্ট ফান্ডে এসে এটা পেস্ট করে দিলাম, শেষ। তারপরে গ্র্যাচুইটি ফান্ড এসে এখানে পেস্ট করে দিলেই হবে এক্সেল ফাইল থেকে। মানে আপনি জাস্ট বুঝেন যে কিভাবে কপি পেস্ট করতে হয়, এইটুকু বুঝলেও হবে। কিন্তু জিনিসটা বুঝতে হবে, মাথায় নিতে হবে যে আমি কিভাবে কোথা থেকে ডাটাগুলো নিয়ে আসতেছি। এরপর আসতেছি গ্রোস। তাহলে আমাদের মোটামুটি স্যালারি রুল, বেসিক, হাউস রেন্ট, গ্রোস পর্যন্ত বানানো শেষ। এখন আমরা তাহলে কি কি বানানো বাকি আছে? গ্রোসে কি হবে দেখেন, গ্রোসে কি লিখতে হবে, এখানে কিন্তু গ্রোসের সূত্রটা আপডেট করতে হবে। গ্রোসের সূত্রটাই এখন আমরা আপডেট করব। দেখেন এখানে গ্রোসের সূত্রে কি আসবে। তাহলে এই যে একটু আগে বললাম যে এখন তো আর কন্ট্রাক্ট থেকে না, এই যে যখন এই বেসিক স্যালারিটা মানে প্রত্যেকটা স্যালারি রুলের আন্ডারে যখন ভ্যালুটা পাবো, তো সেগুলো ধরতে গেলে আমার ক্যাটাগরিজ লিখতে হয়। তাহলে আমি কি কি যোগ করব? বেসিক, তারপরে ফর এক্সাম্পল আমি যদি এখানে আসি স্যালারি রুল ক্যাটাগরি, আচ্ছা, তাহলে আমি নিচের গুলো ডিলিট করে দিই আপনাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। হম, এখনো তৈরি হয়ে আছে কোথায়? স্যালারি রুল, আচ্ছা এখানে স্যালারি রুলসে যদি আসি, অ্যালাউয়েন্স, আচ্ছা এগুলোকে এগুলোকে সবগুলো অ্যালাউয়েন্স ক্যাটাগরিতে ফেলি, হ্যাঁ, তাহলে ওগুলো ডিলিট করে আসতে পারবো। অ্যালাউয়েন্স হিসেবে ধরি, অ্যালাউয়েন্স। আচ্ছা সবগুলা ক্যাটাগরি মোটামুটি আপডেট করে দিলাম, হ্যাঁ। এই অ্যালাউয়েন্স গুলোকে অ্যালাউয়েন্স ক্যাটাগরি, তাহলে এখন আমি যদি স্যালারি রুল ক্যাটাগরিতে আসি তাহলে এগুলো ডিলিট হবে, এগুলো আমাদের দরকার নেই, হ্যাঁ। কারণ অ্যালাউয়েন্স আমরা শুধুমাত্র একটা ক্যাটাগরিতে ফেলতেছি, তাহলে এগুলো ডিলিট করে দিলাম। আর কোনটা ডিলিট হচ্ছে না দেখি একটু। আচ্ছা একটা একটা করে ডিলিট করি। মেডিকেলটা ডিলিট করি। আচ্ছা ডিয়ারনেস এবং আদার্স এখনো ধরে আছে, দেখি যে কোথায় এই ভ্যালুটা ধরে আছে। একটু ক্যাটাগরি গুলো চেক করে আসি। অ্যালাওয়েন্স, এই অ্যালাওয়েন্স সবগুলো ধরে আছে। আর তো ধরে থাকার কথা না। আচ্ছা ডিলেট না হলে সমস্যা নেই, এখানে থাক। তাহলে আমাদের বেসিক ক্যাটাগরিতে যেটা মানে তৈরি করা দরকার, রুল ক্যাটাগরি বানাইছি, অ্যালাওয়েন্স বানাইছি, গ্রোস বানাইছি, তাহলে ডিডাকশন বানানো আমাদের বাকি আছে। তাহলে ডিডাকশনের আন্ডারে তাহলে আমরা যদি এখন গ্রোসটা হিসাব করি, বেসিক প্লাস অ্যালাওয়েন্স মিলে গ্রোস আসে, তাই না? তাহলে আপনার সূত্রটা তো এইটাই, তাই না? যদি আমি এখন সূত্র বলি, এইটার নাম যদি হচ্ছে বেসিক আর এটা হচ্ছে গ্রোস, তাহলে বেসিক এবং গ্রোস মিলে কিন্তু টোটাল গ্রোস স্যালারি আসে।
এইটাকে ক্যাটাগরিজ ডট লিখতে হয়, এই যে বেসিক কোড আর গ্রোস কোড। এই কোডটাকে ধরতে গেলে আমার ক্যাটাগরি থেকে যেহেতু ধরতে হবে, এই যে ক্যাটাগরিতে যে কোডটা আছে বেসিক, আর এই কোডটা হচ্ছে গ্রোস। হ্যাঁ, আমার এই কোডটা হচ্ছে এখান থেকে ধরছি, মানে ক্যাটাগরি ইয়ার থেকে। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন, আচ্ছা এইটা হচ্ছে কোডটা বাম দিকে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তাহলে এইটা হচ্ছে ক্যাটাগরির কোড। তাহলে ক্যাটাগরির কোড মানে হচ্ছে ক্যাটাগরিজ লিখতে হয়। যেমন কন্ট্রাক্ট পেজ থেকে ডাটা দেখাইতে গেলে কন্ট্রাক্ট ডট লিখতে হয়, আর ক্যাটাগরিজের কোড ধরতে গেলে ক্যাটাগরিজ ডট লিখতে হয়। তাহলে বেসিকে যে ভ্যালুগুলো আসবে সেটা কন্ট্রাক্ট ডট ক্যাটাগরিজ ডট বেসিক লিখলাম, আর অ্যালাউন্স গুলো হচ্ছে আমরা ALW সংক্ষেপে লিখছি। আপনারা এই কোডটা যে নামে দিবেন সেই নামটা এখানে লিখলেই হয়ে যাবে। তাহলে এইটুকু মোটামুটি শেষ। এখন ডিডাকশন আমরা বানাই। তাহলে যদি এখন ডিডাকশন বানিয়ে স্যালারি বলে আসে, তাহলে কয়েকটা ডিডাকশন বানাই। ফর এক্সাম্পল ডিডাকশন হচ্ছে আমাদের, মানে এখানে আমরা যদি একটু বলি, লোন, অ্যাডভান্স স্যালারি, দুইটা বানাই, তিনটা বানানোর দরকার নেই। একটা হচ্ছে লোন বানাই, আর একটা হচ্ছে ফাইন, মানে যদি কোনো কোম্পানি ফাইন তার দেয় সেটা বানাই। লোন বানাইলে আমি একটা লোন বানালাম, ক্যাটাগরি কোথায় রাখবো? ক্যাটাগরি হচ্ছে ডিডাকশনে, মানে যেহেতু এটা কোম্পানির স্যালারি থেকে বাদ যাবে। লোনকে সংক্ষেপে এলো নাম দিতে পারি বা লোন নাম দিতে পারি। হ্যাঁ, তারপরে এটাতে হচ্ছে অলওয়েজ ট্রু হবে। আর ফিক্সড অ্যামাউন্ট ফর এক্সাম্পল, আচ্ছা ফিক্সড অ্যামাউন্টে এটা আপাতত থাক। তারপর আরেকটা বানাই আমরা, আরেকটা বানাবো হচ্ছে ফাইন। হ্যাঁ, তো ফাইনকে সংক্ষেপে ফাইন একটা কোড দিলাম। তাহলে এটা ক্যাটাগরি কি হবে? ক্যাটাগরি হবে ডিডাকশন। তারপরে এগুলো পরে, সেটিংস গুলো পরে ঠিক করতেছি। তাহলে আমাদের সবগুলো মোটামুটি বানানো শেষ। এবং সিকোয়েন্সটা ঠিক করে দিই। লোনের সিকোয়েন্স হচ্ছে 50 এবং এটা হচ্ছে 51। তাহলে সিকোয়েন্স গুলো একটু ঠিক করে দিয়ে আসি। তাহলে লোনের সিকোয়েন্স হচ্ছে 50, তারপরে ফাইন এটা সিকোয়েন্স করে দিই 51। তাহলে মোটামুটি আমাদের যে রুল গুলো ক্রিয়েট করতে হবে সবগুলো রেডি। হ্যাঁ, তাহলে নেট স্যালারি কি হবে? নেট স্যালারি হচ্ছে যে আমার গ্রোসে যে স্যালারিটা আসবে, ফর এক্সাম্পল গ্রোসে 38,000 টাকা, 38,000 টাকা থেকে এই মানে ডিডাকশন গুলো বাদ যাবে। ফর এক্সাম্পল -2,000, এখানে -1,000। তাহলে 38,000 থেকে 3,000 বাদ দিলে কত থাকে? আহ আপনার 35,000 টাকা আসে। তার মানে গ্রোস থেকে ডিডাকশন গুলো বাদ দেবো। এগুলোর ক্যাটাগরিজ টাইপ কি? ডিডাকশন না? ডিডাকশন এটা কোথায় পাবো? আমরা বলছি ক্যাটাগরিতে পাবো। এই যে ক্যাটাগরিতে আসলে ডিডাকশনের কোডটা হচ্ছে ডিড। তাহলে ডিড যদি মাইনাস করি তাহলে আমরা নেট স্যালারি পাবো। তাহলে হচ্ছে ক্যাটাগরিজ ডট গ্রোস, এই যে গ্রোস মাইনাস হচ্ছে ডিড। যেহেতু আমরা উপরে মাইনাস লিখছি, এটা প্লাস করলেই হয়ে যাচ্ছে, তাই না? মানে প্লাস কেন লিখলাম? কারণ এগুলো তো মাইনাসই, আমরা ইনপুট গুলো তো মাইনাসেই দিব। সো এখানে প্লাস করলে আসলে মানে মাইনাসই হয়ে যাবে। সো 38 - 3,000 35,000 টাকা আসবে। তাহলে আমরা যদি এখন এই পুরো হিসাবটা করি যে 20,000, আমরা এখন দেখি যে কন্ট্রাক্টে আমরা এই অ্যামাউন্ট গুলো সেম দিয়ে আসছি কিনা। আমরা দেখেন আমাদের এক্সেল এর সাথে একটু মেলাই। হ্যাঁ, তাহলে এক্সেলে স্যালারি এখানে কত দিয়েছি? 20,000। আমরা 20,000 টাকায় লিখি। হ্যাঁ, একবারে সেম ইনপুট দেখি, 20,000 টাকা। তারপরে হাউস রেন্ট অ্যালাউন্স কত লিখছি? 10,000। তাহলে এটা 10,000 দিয়ে আসি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা মেডিকেল অ্যালাউন্স 4,000 টাকা দিছি। তাহলে মেডিকেলটা আমরা 4,000 টাকা আপডেট করি। তারপরে মিল অ্যালাউন্স কত দিছি? 2,000 টাকা। মানে মিল অ্যালাউন্স হচ্ছে 2,000, ট্রাভেল 2,000। তাহলে মিলটা হচ্ছে আমরা 2,000 দেই, ট্রাভেলটা 2,000ই দেওয়া আছে। তাহলে মোটামুটি এই কয়েকটা বানানো শেষ। তারপরে আমাদের কি বানাইতে হবে? প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটি ফান্ড। তাহলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড আমরা মোটামুটি বানাইছি। আরেকবার দেখি প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি ফান্ড ওখানে কি লেখা আছে। তাহলে প্রভিডেন্ট ফান্ডে আমরা লিখছি কন্ট্রাক্ট ওয়েজ ডট, মানে আমাদের বেসিকের 10%, এটাও বানানো শেষ। তাহলে এটাও বানাইলাম। তাহলে 10%, বেসিকের 10%, 20,000 টাকার 10% হচ্ছে 2,000 টাকা। তারপরে আমরা গ্র্যাচুইটি ফান্ড হচ্ছে 10% দিব। তাহলে এখন দেখি যে গ্র্যাচুইটি ফান্ড বানাইছি কিনা। গ্র্যাচুইটি ফান্ড বেসিকের 10%, এটাও বানানো শেষ। আমরা এখন জাস্ট চেক করতেছি। চেক করে পেসিলি যখন জেনারেট করব দেখবেন যে সবগুলা আমাদের প্রপার জেনারেট হয়েছে। এরপরে হচ্ছে আমরা গ্রোস দেখবো যে গ্রোসটা বানানো হয়েছে কিনা। গ্রোসটাতে যদি আসি, দেখেন এখানে সূত্র লেখা আছে
ক্যাটাগরিজ ডট বেসিক, ক্যাটাগরিজ ডট অ্যালাউন্স। আমাদের সূত্র ঠিক আছে, এটা কপি করে এখানে দিলেও হবে। তাহলে আমাদের গ্রোসে বেসিক এবং অ্যালাউন্স যত কিছু আছে, এই যে বেসিক এবং অ্যালাউন্স হচ্ছে ALW, তাহলে এগুলো হচ্ছে সবই মোটামুটি এই বেসিক এবং এই ঘরগুলো যোগ হয়ে টোটাল কত আসবে? 38,000 টাকা। তার মানে 38,000 টাকা যোগ করার জন্য আমার ক্যাটাগরিজ ডট বেসিক এবং অ্যালাউন্স লিখতে হয়েছে। আচ্ছা, এরপরে আসি ডিডাকশন। তাহলে এই দুইটা হচ্ছে ডিডাকশন। তাহলে ডিডাকশনে আমরা কোনো সূত্র আপাতত লিখি না, ডিডাকশন একটু পরে করি। আমরা আগে দেখি যে 38,000 টাকা পর্যন্ত মেলে কিনা। এখন যদি আমরা পে স্লিপে আসি, দেখেন আমি কিন্তু এখন পে স্লিপ পেজে আসি। এখন পে স্লিপ পেজে এসে আমরা তো একটা পে স্লিপ শুরুতে বানাইলাম না একটা এমপ্লয়ি, যদি তাহলে এই যে এখানে 3টা লাইন আছে, এখন 3টা লাইনের জায়গায় কতগুলো লাইন আসবে? 1 2 3 4 5 6 7 কন্ট্রিবিউশন আসবে, গ্রোস আসবে, ডিডাকশন আসবে। তাহলে আমি যদি কমপ্লিট শিট করি, আমার লাইনগুলো কিন্তু জেনারেট হয়নি। লাইনগুলো কেন জেনারেট হয়নি? এটা এটা হচ্ছে ক্যাটাগরিতে বলে দিয়ে আসতে হয়, যে লাইনগুলো ওখানে আরেকবার বলে দিয়ে আসতে হয়, যেটা স্যালারি স্ট্রাকচারে বলতে হয়। এই যে পার্মানেন্ট স্যালারি স্ট্রাকচার বানাইলাম, দেখেন এখানে কিন্তু অলরেডি 3টা লাইন আছে। তো আমি এই লাইনগুলোকে রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে এখানে লাইনগুলো সব বলতে হয়, যে সিলেক্ট অল করব। সিলেক্ট অল করে আমরা এটা এখানে সবগুলো লাইন নিয়ে আসবো। এটা কোথায় বলতে হয়? স্যালারি স্ট্রাকচারে। এটা কেন করতে হয় আপনাদের বলি। আপনারা দেখবেন যে কিছু কিছু কোম্পানি আছে যে আমার কন্ট্রাক্ট, মানে কন্ট্রাক্ট স্ট্রাকচারে যারা কাজ করে তাদের ক্ষেত্রে তো আসলে প্রভিডেন্ট ফান্ড থাকে না, তাই না? তো আর পার্মানেন্ট না। এই কারণে যেন মানে প্রত্যেকটা স্ট্রাকচারে কিছু কিছু জিনিস বাদ দেওয়া যায়। এই কারণে এই আপনি চাইলে ধরেন কন্ট্রাকচুয়ালি যখন বানাবে তখন ধরেন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড বাদ দিতে যাচ্ছেন। এখন আপনার তাইলে অবশ্যই এগুলো কনফিগারেবল। বুঝতে পারছি? তো আমরা যদি এখন এখন আসি কমপ্লিট করি, দেখেন আমার লাইনগুলো কিন্তু জেনারেট হয়ে যাবে। অসম, হ্যাঁ। সো মোটামুটি বেসিক 20,000 টাকা আসছে। হাউস রেন্ট আমরা কত দিচ্ছি? 10,000 আসছে। মেডিকেল 4,000 টাকা আসছে। ট্রাভেল 2,000 টাকা। মিল 2,000 টাকা আসছে। প্রভিডেন্ট ফান্ড কত আসার কথা? 10%, 2,000 টাকা আসছে। গ্র্যাচুইটি ফান্ড 2,000 টাকা আসছে। তাহলে টোটাল কত হাজার টাকা আসার কথা? 38,000 টাকা। 38,000 টাকা আমরা মিলাইতে পারছি, মানে যেভাবে চাইছিলাম। হুম, হ্যাঁ, সবাই ক্লিয়ার? একটু রেসপন্স দিন। জি জি, ক্লিয়ার ভাই। হ্যাঁ, হ্যাঁ। একটু কঠিন লাগলো নাকি আহ আপনাদের? ক্যালকুলেশন যেহেতু আছে মানে প্র্যাকটিস করলে বোধহয় ঠিক হয়ে যাবে এক দুই হ্যাঁ, বার। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। কিন্তু মানে আমি আপনাদের এক্সেলে এই কারণে দেখাইলাম, সরাসরি সফটওয়্যার দেখাইলে অনেক কিছু বুঝতে পারতেন না। তো এখান থেকে তো মোটামুটি ক্লিয়ার না? এক্সেলটা ক্লিয়ার না আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এক্সেল তো দেখাইতেই হবে, কারণ মানে অ্যাকচুয়ালি জিনিসটা সহজ করে নিয়ে তারপর ওইখানে দেখাইতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ, রাইট। তো এক্সেলটা যেহেতু এখন ক্লিয়ার যে ঘটনাটা কি হচ্ছে, তাহলে ঘটনাটা জাস্ট সফটওয়্যারে এখন হবে। এখন এখানে চিন্তা করেন যে আমার 200 জন এমপ্লয়ির জন্য এই মানে ম্যানুয়ালি এটাকে ম্যানেজ করা কতটা টাফ, তাই না? তো হুম আমরা হুম এই কারণে পেরোল ম্যানেজ করব, যে পেরোল ম্যানেজ করলে আসলে বেসিক্যালি টাইমটা সেভ হবে। এখন আমি একজনের জন্য যদি সূত্র বানাই আর 200 জনের জন্য বানাই, সফটওয়্যার তো 200 জনের জন্য একবারই করে দিবে, তাই না? হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ। জাস্ট কনফিগার গুলা শিখতেছি, যেহেতু ফাংশনাল জায়গাটাই শিখতেছি। কায়ুম ভাই রেসপন্স দিচ্ছে না। কায়ুম ভাই কি মিটিং আছেন, মানে ইয়েতে, ক্লাসে? মনে হয় নাই ইয়া, বোধহয়। আচ্ছা, কায়ুম ভাই একটু আনমিউট করিয়েন। আমি এই কারণে মানে এই ক্লাসের টাইমে সবাই থাকলে সুবিধা হয়, পরে রেকর্ড দেখে আপনাদের কেন জিজ্ঞেস করতেছি, পরে যারা রেকর্ড দেখবে তারা কিন্তু এই জিনিসগুলো একটু অ্যান্সার গুলো আবার পাবে, হ্যাঁ, যে আপনারা কোথায় বুঝলেন বা বুঝলেন না। আহ সরাসরি আমি পুরাটা বলে গেলে হয়তো অনেক কোয়েশ্চেন মানে থাকবে না। তাহলে আমরা মোটামুটি 38,000 টাকা পর্যন্ত মিলাইতে পারছি না? আচ্ছা, এখানে যদি আমি এটা যোগ করি, এটা কিন্তু আসলে আসার কথা 42,000 টাকা। কিন্তু এই 4,000 টাকা যোগ হয়নি। এই 4,000 টাকা কেন যোগ হয়নি? ওই যে মানে আমরা যে ক্যাটাগরিটা রুলটা বানাইলাম, রুলটা হচ্ছে গ্রোসে কিন্তু এই পিএফ আর জিএফ টা অ্যাড করিনি। দেখেন গ্রোসে গেলে এই বেসিক এবং অ্যালাউন্স আমি যদি মানে আপনাদের বোঝার সুবিধাতে আমি যদি এখানে ক্যাটাগরিজ ডট মনে করেন আমি পিএফ আর জিএফ টা অ্যাড করতে চাই, তাহলে ওইটার ক্যাটাগরির মানে কোডটা আমাকে দিতে হবে। ক্যাটাগরির কোডটার নাম কি আমরা একটু দেখে আসি, জাস্ট এমনি মানে আমরা বোঝার সুবিধাতে, যে এটাকে যেন আমি মানে ভাঙতে পারি। তো ক্যাটাগরিজের এটাকে বলা হয় কোম্পানি কন্ট্রিবিউশন। তো কোম্পানি কন্ট্রিবিউশনের কোডটা কি কম্প, তাই না? এখন যদি এখানে কম্প লিখি,
এবং এটা সেভ করে দিই, তাহলে এখানে কত আসবে এখন? এখন পে স্লিপে কত আসবে কেউ বলবেন? যদি আসি, আচ্ছা এখন পে স্লিপে আসি, তাহলে এখন যদি আমি কমপ্লিট শিট করি, এখানে টোটাল স্যালারি কত দেখাবে আপনাদের? 42,000 টাকা দেখাবে, তাই না? দেখেন 42,000 টাকা আসছে, কারণ এই দুইটা অ্যামাউন্ট আমি চাচ্ছি না সফটওয়্যার যোগ করে দেখাই যায়, কারণ কেউই চায় না, কারণ ওই কোম্পানির পে স্লিপে এই 4,000 টাকা তো দেওয়া হবে না, যার কারণে এই 4,000 টাকা আমি যোগ করে দেখাইতে চাই না। তো এইটার দেখেন, এইটার মানে যে ক্যাটাগরিটা আমাকে বাদ দিতে হয়েছে, সো এইটুকু লাইন দরকার নেই, মানে এটা সিম্পলি বীজগণিতের সূত্রের মতো, মানে আপনি যেই ক্যাটাগরি যোগ করবেন এই যোগ প্লাস মাইনাস এটা আপনার হাতে, সো এইটুকু আপনি নিজেই করতে পারবেন। আচ্ছা, এখন আসি আমরা লোন এবং ফাইন, হ্যাঁ, এই দুইটা জায়গায় আসি। তো লোন এবং ফাইন এই দুইটা জায়গায় কিন্তু মানে সাধারণত এটা তো মানে কি হবে আপনারা চিন্তা করেন, লোনটা তো ম্যানুয়ালি দিতে চাবে, তাই না? মানে পে স্লিপে লোনটা তো আর আপনি আগে থেকে জানেন না যে কত টাকা আপনার এই মাসে লোন থেকে আপনি কত টাকা মাইনাস করবেন, এইটুকু কি আমরা আগে থেকে জানি কেউ, যে তার লোন কত টাকা শোধ করতে হবে? এটা তো আর আমাদের জানা নাই, তাই না? আচ্ছা, যেহেতু জানা নেই, এখানে আরেকটা অপশন আছে, এই লোন এবং ফাইন যেহেতু মানে যিনি মানে এই স্লিপ গুলা জেনারেট করবে, এখানে একটা অপশন দেখবেন আদার ইনপুট, মানে আমার যখন লোনটা আমি ওই এমপ্লয়ের কাছে থেকে শুনবো যে সে কত টাকা এই মাসে মাইনাস করব মাসে মান্থলি, সেটা লোনটাকে ইনপুট হিসেবে চিন্তা করা যায়। তো লোনটাকে ইনপুট করার জন্য এখানে দেখবেন একটা অপশন আছে, আহ, এই অপশনটার নাম হচ্ছে আহ, আমি যদি এখানে আসি, আচ্ছা এখানে পাইথন কোডে দিয়েই আমরা রেজাল্ট ইকুয়াল টু, এই যে দেখেন এখানে একটা অপশন বলে দিছি, ইনপুটস ডট কোড, এইটুকু কপি করবেন। এইটুকু কপি করে আমরা যদি এখানে রেখে দেই, এই সূত্র হচ্ছে এইটা দিতে হবে, হ্যাঁ, রেজাল্ট ইকুয়াল এই সূত্রটা দিতে হবে। সূত্রটা সূত্রটা কেন দিতে হবে? এটা ইনপুট থেকে আসবে, সো এই সূত্র মনে মনে রাখলে হবে, শুধু কোথায় চেঞ্জ করতে হবে এইটুকু বুঝাই। এখানে যে কোডটা আছে এই কোডটুকু আপনি শুধু চেঞ্জ করবেন। কোডটা কোথায় পাবো? ওই যে আমরা একটু আগে দেখালাম, যে কোডটা কোথায় পাচ্ছি দেখাই। আচ্ছা, ইনপুট ডট কোড, যাতে মানে স্যালারিটা দেওয়ার সময় সে মানে যিনি মানে অ্যাকাউন্টস এর লোক যখন বা এইচআর এর লোক যখন স্যালারিটা দিচ্ছে, তখন তার কাছে মানে ফাইনটা তো সবসময় ফিক্সড না, হয়তোবা তার মানে পুরো বছরের ফাইন আসেনি, কিন্তু কোন একটা মাসে তার 1,000 টাকা আমি মাইনাস করবো অ্যাটেন্ডেন্স এর কারণে। তো তো এইটা তো তাকে ইনপুট করতে হবে, এই কারণে ইনপুটস ডট লিখতে হয়। ইনপুটস ডট কিভাবে হিসাব করে? এখানে দেখবেন যে একটা অপশন আছে ইনপুটস, এইখানে আমরা একটা লাইন অ্যাড করব। লাইনটা অ্যাড করার সাথে সাথে দেখবেন যে একটা ডেসক্রিপশন চায়। ডেসক্রিপশনটা আপনি আপনার মতো করে নাম দেন, সমস্যা নেই, লোন। এইখানে এই কোডটা দিবেন, এইখানে যে কোডটা দিচ্ছেন এই কোডের নামটা দিবেন, তাহলে এটা হবে লোন। এতটুকু লিখলে হবে, এইটুকু জানা থাকলেই হবে। আর এখানে আমরা তাহলে সূত্র কি লিখবো? এই কোডের জায়গায় ওই সূত্রটা লিখবো, তাহলে কোডের জায়গায় সূত্রটা হবে লোন, LOAN, মানে শুধু কোডটা আমরা চেঞ্জ করব, এই যে কোড লোন ডট এমন, বাকিটুকু আর বোঝার দরকার নেই, বাকিটুকু জাস্ট কপি করে দিলে হবে। এই এইটুকু যদি আমরা কপি করে এখানে দেই, তাহলে মোটামুটি ইনপুট হিসেবে এটা পাবে। এখানে ইনপুটস ডট লোন বলতে বোঝাচ্ছে যে ইনপুটস ডট লোনের যে অ্যামাউন্ট সেইটা যেন এখানে চলে আসে। তো একইভাবে হচ্ছে পরের সূত্রটা একইভাবে হবে, আমরা যদি ইয়াতে আসি, লোন ফাইন ফাইন লিখি, তাহলে এটাও সেম ভাবে, এটা হচ্ছে ফাইন, তাহলে আমি শুধু কোডের জায়গায় কি লিখবো? ফাইন লিখবো, আর কিছু না। স্পেসিং গুলো ঠিক করে দিচ্ছি, হ্যাঁ, যাতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, তাহলে এখানে দেখেন, আমি যদি এখন ফাইনের জায়গায় এখানে দেই হচ্ছে পাইথন কোড, এটা এই টেক্সট গুলো রিমুভ করে দেন, রিমুভ করে দিয়ে আমরা আমাদের সূত্রটা বসাই দিব। তারপরে এখানে আরেকটা কাজ কি আছে, ইনপুটস এ গিয়ে আমরা ওই ডেসক্রিপশনটা লিখবো, যে একটা ফাইন নামে একটা ঘর আসবে যেটার কোডটা সেম হবে ফাইন। এতটুকু দিলে হবে। এই দুইটা হচ্ছে যে ইনপুট গুলো আমরা মানে ইনস্ট্যান্ট মানে যখনই পে স্লিপ জেনারেট করি তখন বসাতে চাই। তো দেখেন, আমি যদি এখন কমপ্লিট শিট করি, এখন এখানে কোনো কোড আসেনি, অপশন হিসেবে আসেনি, তাহলে এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আরেকটা নতুন করে বানাই, আবার দেখাই, যেহেতু এখন কনফিগার করছি আমরা। এখন যদি এমপ্লয়িতে আবার পে স্লিপটা বানাই, যে এপ্রিলের পে স্লিপটা আমরা বানাইতে যাচ্ছি,
তাহলে যদি 30 তারিখ পর্যন্ত থাকে, দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে, বোঝা গেছে? মানে আমার যে যে সংখ্যাগুলো ফিক্সড না, মানে যে সংখ্যাগুলো তাকে স্যালারি দেওয়ার সময় আমার ঠিক করতে হবে। ফর এক্সাম্পল এখানে আমি ফাইন দিলাম 200 টাকা, বা তার এই মাসে ফাইন ফর এক্সাম্পল 800 টাকা ফাইন হয়েছে, তাহলে আমি এই 800 টাকা ইনপুট দিয়ে যখনই কমপ্লিট শিট দিব, দেখেন ঘরের ওই অ্যামাউন্টটা চলে আসবে। মানে মনে ফর এক্সাম্পল আমরা সরি এখানে কত দিচ্ছি, 1000, এটা ডিডাকশন ধরেন এটা বাদ, 1000 টাকা দিচ্ছে, সো 1000 টাকাই আমরা দিই। আচ্ছা, এখানে 1000 টাকাই দিই, তাহলে এই 1000 টাকা মাইনাস হবে কোথায়, কমপ্লিট শিট করার পরে। মানে আমি যদি শিটটা পে স্লিপটা জেনারেট করি, দেখেন এখানে 1000 টাকা মাইনাস দেখাচ্ছে, 38 থেকে 1000, 37,000 দেখার কথা, বাট 37,000 এখানে দেখাচ্ছে না। এটুকু ক্লিয়ার সবার? দাদা একটু রিপ্লাই দিবেন। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ফাইন এবং লোন মানে এগুলো তো ফিক্সড না, মানে আমি তো আগে থেকে ফিক্সড করে আসতে পারতেছি না, তাই না? এই কারণে লোন এবং ফাইন বা যত ডিডাকশন আছে, ডিডাকশন তো আপনি যখনই স্যালারি দিবেন তখনই ঠিক করবেন যে কত টাকা ভাই মাইনাস করবো আমি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফাইনাল ফাইনাল দেওয়ার আগে কত হ্যাঁ, হ্যাঁ। মানে। তো ফাইনাল দেওয়ার আগে যত ইনপুট আছে, দেখেন এই ঘরগুলো কিন্তু ডাইনামিক, মানে ওডু এই জিনিসগুলোকে প্রচুর ডাইনামিক করে রাখছে। আপনি ইচ্ছা মতো যত আদার ইনপুট আছে, যে তার সাথে আমার লেনদেন আছে, অনেক কিছু অ্যাডভান্স স্যালারি লেনদেন আছে, এগুলো সবগুলোই কি করা যায়, ডাইনামিক ভাবে এখানে নিয়ে আসা যায়। আমরা শুধু সংখ্যাটা বসাবো। ফর এক্সাম্পল লোনে বসাইলাম যে তার 1000 টাকা লোন প্রতি মাসে শোধ করতে, 1000 টাকা দিয়ে দিলাম, এখানে 1000 টাকা। সো মনে করেন এখানে 1000 টাকা দিলাম, তাহলে আমাদের আসার কথা ছিল 38,000, মানে মনে করেন 36,000 টাকা আসার কথা। তাহলে এখন যদি এটা কমপ্লিট করি, আমাদের কিন্তু 36,000 টাকা আসতেছে না। এখন কেন আসতেছে না কেউ বলতে পারবেন, যে এইটা কেন আসলো না 36,000 টাকা? 38 থেকে এই 2,000 টাকা কিন্তু মাইনাস হয়নি, এটুকু কেন আসেনি? মানে যেহেতু আমরা পুরোটা দেখাইছি অনেকবার, কোথায় আমাদের ভুল হইলো, কেউ বলতে পারবেন? ডিডাকশনটা মাইনাস হয়নি বোধহয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। ডিডাকশনটা আমরা মাইনাস করিনি, মাইনাস করতে হবে কোথায়, নেট স্যালারিটা ভুল আসতেছে। তাহলে নেট স্যালারিতে দেখেন, আমি যদি পাইথন কোডে আসি, এখানে লেখা ক্যাটাগরিজ ডট বেসিক, ক্যাটাগরিজ ডট অ্যালাউন্স, ক্যাটাগরিজ ডট ডিডাকশন, তাহলে ডিডাকশনটা সামহাও মাইনাস হচ্ছে না, তাই না? তাহলে আমি, লাস্টে প্লাস দেওয়া রয়েছে, ওইটা মাইনাস হবে না? হ্যাঁ কিন্তু হ্যাঁ এক্স্যাক্টলি, সংখ্যা কিন্তু সংখ্যাটাই তো আমরা মাইনাস হিসেবে দিছি, প্লাস ও মানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সংখ্যাটা মাইনাস হিসেবে দিলে, যেহেতু ক্যাটাগরিজ ডট ডেট অলরেডি প্লাস দিয়ে ও তো ব্র্যাকেটে -2 করে ফেলবে। তাহলে একটু দেখে আসি যে কোথায় এটা হচ্ছে না। আমি যদি স্যালারি রুলে আসি, তাহলে লোন এবং ফাইন এই দুটো আসলে কোন ক্যাটাগরিতে পড়ছে, ডিডাকশনে, তাই না? তাহলে এটা কেন কাজ করেনি একটু দেখে আসি। ইনপুটস ডট লোন, আচ্ছা নেট স্যালারি সূত্রটা আরেকবার দেখি। তাহলে এটা এটা হচ্ছে ক্যাটাগরিজ, আমাদের সূত্রটা কি হবে আরেকবার দেখি, ক্যাটাগরিজ ডট গ্রোস, মানে গ্রোসের সাথে এটুকু মাইনাস হবে, মানে ডেট, ইয়া, সূত্রটা আপডেট করে দিই, গ্রোস প্লাস ক্যাটাগরিজ ডট ডিডাকশন। তাহলে ডিডাকশন যদি যোগ করি, এখন যদি স্যালারি আরেকবার দেখি যে ঠিক হলো কিনা, তাহলে এটা মাইনাস হয়নি এখন। তাহলে গ্রোসের সাথে এই 2,000 টাকা মাইনাস হচ্ছে না এখনো। তো আমরা আরেকবার দেখি, একটু রিভাইজ করি যে অন্য কোথাও ভুল হইলো কিনা। গ্রোস থেকে লোন এবং ফাইন,
ও ডিডাকশনের কোডটা, আচ্ছা দেখেন মিস্টেকটা দেখেন কোথায়। এই ডিডাকশনের যে কোডটা দিলাম না আমরা, তখন দেখতে গিয়ে এটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেছে। সমস্যাটা বুঝতে পারছেন? তাহলে যদি কখনো কোড যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু ভ্যালুটা ঠিকভাবে প্রপার কিন্তু ক্যালকুলেশনে আসতেছে না। যে সবাই ক্লিয়ার? জি। হ্যাঁ, তাহলে ওই যে তখন দেখালাম না, এটা কিন্তু ডিডাকশনের ডিড লেখাটা থাকার কথা ছিল। তাহলে আমি আপনাদের দেখাই দিকে এটা সামহাউ মানে এডিট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই কারণে আসেনি, মানে আমার যদি কোড সে খুঁজে না পায় প্রপার ম্যানেজ হবে না। তার মানে এটাও ভালো হইলো যে আমি মিস্টেক করছি, মিস্টেক করার পরে এখন দেখেন ঠিকভাবে আসবে। তা আপনারা কারেকশনও করতে পারবেন। এই যে কমপ্লিট শিট দিলাম, এখন আসবে। তাহলে ডিডাকশন 36,000 টাকা আসছে। তাহলে মোটামুটি একটা মানে পে স্লিপ জেনারেট করতে পারছি আমরা, তাই না? মানে একটা কোম্পানির পে স্লিপ, যেটা হয়তো বা মানে দাদা আপনাকে বলি, মানে বিভিন্ন মানে এই যে কোম্পানি মানে কায়ুম ভাই যদি এখানে থাকে, বড় বড় কোম্পানি এই পেরোলটা মানে এই যে পুরা পেরোলটা বানায় বেসিক্যালি এইটাই কিন্তু দরকার হয়। এই সফটওয়্যারটাই মার্কেটে মনে করেন 4-5 লাখ টাকা করে সফটওয়্যার বিভিন্ন কোম্পানিতে ডেলিভারি হয়। মানে আমরা এটা কিন্তু মানে আমি আপনাদের মানে মানে অনেস্ট অ্যামাউন্টটাই বলতেছি, হ্যাঁ, যে বিভিন্ন কোম্পানিতে এইটুকু যদি সাজায় দিতে পারে তারপরে আপনি 3-4 লাখ টাকা নিতে পারবেন, তাই বলতেছি আর কি। মানে এইটুকু নলেজ। হ্যাঁ, কিছুটা জানি ভাই, কিছুটা জানি। হ্যাঁ, মানে আমি আপনাদের মানে কোর্সে মানে সেক্রেট গুলো মাঝে মাঝে বলতেছি যে এইটুকু মানে এই যে ক্যালকুলেশন গুলো বোঝা। ক্যালকুলেশনটা বুঝাই দিতে পারলেই পেরোল শেষ। হ্যাঁ, পেরোল শেষ। এইটুকু দিতে পারলে এখন সুবিধা দেখেন, আমি যদি মানে কয়েকজন এমপ্লয়ের পে স্লিপ জেনারেট করি, এখন কিন্তু আমার কাছে কনফিগারেশন শেষ, মনে করেন আমার স্ট্রাকচার বানানো হয়েছে, ক্যাটাগরি বানাইতে পারছি, রুলস বানাইতে পারছি। এখন মনে করেন আমি ইচ্ছা মতো এমপ্লয়ি বানাই, দেখেন আমি টেস্ট করবো, মানে আমাকে প্র্যাকটিস করতে হবে, তাই না? আমি যেভাবে আপনাকে দেখালাম হয়তো বা আমার প্র্যাকটিস মানে আগে থেকে আমি বিভিন্ন কোম্পানি কাজ করে আসি বলে দেখাইতে পারলাম। আপনাদের একটু সময় লাগবে, সো একটু ভিডিওটা বারবার দেখবেন, আমার কাছে তো ভিডিওটা থাকবেই। ভিডিওটা বারবার দেখবেন, দেখে যখন মনে হবে যে আপনি মানে মোটামুটি হাতে চলে আসছে সবকিছু, আপনি এডিট করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, দেখবেন যে পেরোলটা আপনার ইজি লাগবে। তো মনে করেন আমি আরেকজনের স্যালারি বানাই, মনে করেন রিপন নামে একটা এমপ্লয়ি বানাই। এখন একটু মানে শর্টকাটে জাস্ট দুইটা এমপ্লয়ি দেখাই, তাহলে আপনার মাল্টিপল পে স্লিপ কিভাবে একসাথে জেনারেট করতে হয় সেটা দেখাই। তো তোর ধরেন রিপোর্ট নামে একজন মানে এমপ্লয়ি আছে, তার একটা কন্ট্রাক্ট বানাই। তাকেও চিন্তা করি যে সে হচ্ছে ফুল টাইম মানে সরি ফুল টাইম এমপ্লয়ি, তাহলে তাকে পার্মানেন্ট ধরি। হ্যাঁ, স্যালারি ধরি যে 40,000, সরি 40,000 টাকা চিন্তা করি, তাহলে 40,000 হাউস রেন্ট ফর এক্সাম্পল 10,000 টাকা। আহ, না, মানে এগুলো আপনি আপনার মতো করে দেন। হাউস রেন্ট ধরেন 40,000, যেটা দেওয়া লাগে ট্রাভেল ফর এক্সাম্পল 2,000 টাকা, তারপরে মিল অ্যালাউন্স 3,000 টাকা, মেডিকেল অ্যালাউন্স 3,000 টাকা। আচ্ছা এইভাবে দিলাম। হ্যাঁ, আচ্ছা কন্ট্রাক্ট রেফারেন্স দিতে হবে, রেফারেন্সটা হচ্ছে রিপন কন্ট্রাক্ট। আচ্ছা এইটুকু তো আপনারা জানেন, কন্ট্রাক্ট মনে করেন একটা বানাইলাম। তাহলে এখন আমার কাজ কি হবে, আমার মাল্টিপল পে স্লিপ বানাবো। তো মাল্টিপল পে স্লিপ দেখেন এখানে একটা অপশন আছে, আমি এই কামরুজ্জামানের এই স্যালারিটা বাদ দিই, আমি ধরেন দুইজনের একসাথে বানাবো। তো পে স্লিপ ব্যাচ নামে একটা মেনু আছে, এখানে যদি আমরা আসি দেখেন যে আহ, এখানে কয়েকটা ফিল্ড আছে। নেম, নেম আমরা কি করব, আমরা পুরো কোম্পানির পে স্লিপটা একবারে জেনারেট করব, যে এপ্রিলের সবগুলা পার্মানেন্ট এমপ্লয়ির স্যালারি গুলো দিয়ে দিই। এপ্রিলের পার্মানেন্ট স্টাফ, পার্মানেন্ট মানে এমপ্লয়ীদের স্যালারি আমরা একবারে জেনারেট করব, পে স্লিপস। এইটার নামটা আপনি আপনার মতো করে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো তাদের কোন মাসে দেবো, এপ্রিল মাসে। তো আমরা এপ্রিল মাসের 1 তারিখ থেকে এটা 30 তারিখ করে দেবো, যেহেতু ওই মাসের শেষ তারিখ পর্যন্ত। তাহলে এইটুকু যদি সেভ করি, সেভ করার পরে এখানে দেখবেন যে একটা জেনারেট পে স্লিপ নামে একটা অপশন আছে। এখানে জেনারেটে আগে ক্লিক করব না, আমরা অ্যাড এ লাইনে গিয়ে আমার যে মানে যতগুলো এমপ্লয়ি আছে, আমি তো এখান থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ সার্চ করতে পারি, ম্যানেজার। তো আমার যত এমপ্লয়ি আছে সবগুলো আমি এখান থেকে ফিল্টার করে নিলাম। ফিল্টার করে নেওয়ার পর ওই এমপ্লয়ি গুলো আসলো, ফর এক্সাম্পল 200 জন আসছে। তো 200 জনকে আমি সিলেক্ট অল দিয়ে 200 জন, ফর এক্সাম্পল অ্যাডমিনিস্ট্রেটর তো কোনো এমপ্লয়ি না, এই দুইজনের আমি স্যালারি একবারে জেনারেট করবো। এই জেনারেট ক্লিক যদি আমরা এখন করি, দেখবেন যে দুইজনের পে স্লিপ জেনারেট হয়ে গেছে। মানে আমি যদি এখন এই পে স্লিপ মেনু আলাদা ওপেন করি, দেখেন যে দুইটা পে স্লিপ জেনারেট হয়ে গেছে। আমি আপনাদের দেখাই, মানে এটা খুবই মানে অ্যামেজিং। মানে একসাথে 2,000 এমপ্লয়ি পে স্লিপ জেনারেট করাও যাবে। হ্যাঁ, এই যে স্যালারি কম্পিটিশন এগুলো এখনো আসে নাই। এই যে আমি যদি এখানে আসি, আচ্ছা আচ্ছা, তারপরে জেনারেট পে স্লিপস এইটা তো ক্লিক করছি অলরেডি। হ্যাঁ,
তাহলে এটা হচ্ছে আমি যদি এখন প্রত্যেকের কমপ্লিট শিট করে ফেলি, দেখেন প্রত্যেকের পে স্লিপ গুলো জেনারেট হয়ে যাবে। কামরুজ্জামান, রিপন। আচ্ছা, কন্ট্রাক্টটা ধরেনি কেন একটু দেখি। দাঁড়ান। আচ্ছা, এখানে কন্ট্রাক্টটা পাচ্ছে না, কন্ট্রাক্টটা না পাইলে সে কাজ করতে পারবে না। কন্ট্রাক্টটা কেন ধরেনি একটু দেখে আসি। আচ্ছা, কন্ট্রাক্টটা ধরতে পারেনি কারণ রানিং করে দেয়নি। রিপনের স্যালারি স্ট্রাকচারে এটা রানিং করে দিই, তাহলে আর অসুবিধা নেই। আচ্ছা, আমরা একটা মিস্টেক করছি, ওই কন্ট্রাক্টটাতে রানিং করে দিতে হয়, নাহলে এই কন্ট্রাক্ট গুলো পায় না। হ্যাঁ, তো আমরা যদি আরেকবার জেনারেট করি, এখনো তো ড্রাফট অবস্থায় আছে, আমরা আরেকবার দেখি। হ্যাঁ, পে স্লিপ ব্যাস, ধরেন জেনারেট পে স্লিপ। এখানে যদি আসি, কন্ট্রাক্টটা ধরতে পারতেছে না। আচ্ছা, একটু একটু দেখে আসি। আচ্ছা, এই কন্ট্রাক্ট গুলো কিন্তু এমপ্লয়িতে কন্ট্রাক্ট থাকে দুইটা, এই দুইটা কন্ট্রাক্ট এখানে ইয়া আছে। হ্যাঁ, তো এমপ্লয়ি পে স্লিপ থেকে কন্ট্রাক্টটা ধরতে পারতেছে না। আর যদি পে স্লিপে আসি আরেকবার, এগুলো ডিলিট করে দিই, দেখি। আচ্ছা, এটা এই যে মডিউলটা ডাউনলোড করছি, এইটার মানে কন্ট্রাক্টটা প্রপার কাজ করতেছে না। হ্যাঁ, স্লিপ বেসে কিন্তু একটা একটা করে বানাইলে কাজ করতেছে। সো এটা হয়তো বা এদের মানে সফটওয়্যার প্রবলেম হতে পারে। এখানে আসছে ঠিকভাবে। আমি যদি এখন আহ, রিপনের বানাই, তাহলে এখানে রিপনে যদি কমপ্লিট শিট করি, আচ্ছা রিপনেরটাও ঠিকভাবে আসছে। হ্যাঁ, তার মানে এখানে ব্যাসে কন্ট্রাক্টটা ঠিকভাবে সে নিতে পারতেছে না। মানে একসাথে নিচ্ছে না সবারটা, ইন্ডিভিজুয়াল হ্যাঁ, নিচ্ছে। এক্স্যাক্টলি। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি সমস্যা হয়, আমি এই এক্সেলে একটা ডাউনলোড লিংক দিয়ে দিই, ওই অ্যাপের লিংকটা। এটা হচ্ছে ওডুমেটস। হ্যাঁ, ওডুমেটস কোম্পানির সফটওয়্যারটা ডাউনলোড করি, একই অপশন, মানে দুইটা কোম্পানিরই একই। আমি যদি apps.odu.com এ আসি, ওডুমেটস এর পেরোলটা মনে হয় ওই ইস্যুটা মনে হয় নাই। মানে দুটা দুটা অ্যাপসে একই আসলে ফাংশন, আলাদা কিছু না। আমি এইভাবে সার্চ করে যদি এই যে, আচ্ছা এটা এটা ফ্রিটা তো, ওডুমেটস পে ওডুমেটস পেরোল অ্যাপ, এইটা ডাউনলোড করি। হ্যাঁ, একই একই ফাংশনের। সো এটা সিব্রোসিসের ইন্ডিয়ান কোম্পানি, তো মাঝে মাঝে মানে ইন্ডিয়ান কোম্পানি গুলো দেখা যায় যে আপডেট টাপডেট নাও করতে পারে। এই যে এটা ডাউনলোড করেন, এটা আরো বেশি ডাউনলোড আছে, এই দুইটা অ্যাপই একই কাজ। হ্যাঁ, এটার আপনি 18 ভার্সনটা ডাউনলোড করবেন। আমি যা যা দেখাইলাম মোটামুটি এই একই একই অপারেশন, দেখেন। হ্যাঁ, সব অপারেশন সেম। এইটা ডাউনলোড করে কাজ করেন। আমি তো ওই যে সিব্রোসিসেরটা আপনাকে দেখাইলাম। সো এটা তারপর ওই কোম্পানির অ্যাপটাও দেখাই। মানে আপনি সিব্রোসিসটা যদি কথার কথা মনে করেন আমি যেটা দেখাইছি সেটা আপনাদের সেটাইতেই আপনি কাজ করবেন, আগে প্র্যাকটিসটা করবেন, সমস্যা নেই। হ্যাঁ, আমরা তাইলে সিব্রোসিসের অ্যাপটা দেখি। সিব্রোসিস, এটা হচ্ছে এইচআর পেরোল কমিউনিটি। আচ্ছা, দুইটা লিঙ্কে দিয়ে রাখলাম আপনাদের। হ্যাঁ, আমি দেখাইছি এইচআর পেরোল কমিউনিটি, এই অ্যাপটা দেখাইছি, এই যে সেকেন্ড ওয়ানটা। আপনারা চাইলে উপরের কোম্পানিটা যেহেতু মানে আরেকটু বেটার কোম্পানি, ওদেরটাও একই, দুইটাতে কোনো অপশন মিস নেই, দুইটাতে আমি যা যা দেখেছি সবই আছে। চাইলে তাহলে পে স্লিপ ব্যাচটা এখানে কাজ করতেছে না। আমি আমি টেস্ট করে দেখবো এখন যে এই মানে আমাদের পারপাসটা হচ্ছে কি যে পে স্লিপ ব্যাচ জেনারেট হচ্ছে, কিন্তু সফটওয়্যার মানে এখানে যেটা সমস্যা হচ্ছে, কন্ট্রাক্টটা ধরতে পারতেছে না সে। হ্যাঁ, তো মেবি এটা একটা ইস্যু তাদের। তো আমরা যেটা করব যে আমি ওই ওডুমেটসটা টেস্ট করছি তো এর আগে, ওডুমেটসে কাজ করে, তাহলে ওডুমেটসটা দিয়ে আপনি চাইলে ওটাও টেস্ট করে ফেলতে পারেন।
তো এখানে একটা ব্যাপার বলে রাখি, কেউ যদি একই ধরনের অ্যাপ আপনি মানে চেঞ্জ করেন, মনে করেন আমার এখানে ইনস্টল করা আছে এইচআর পেরোল কমিউনিটি, হ্যাঁ, এইচআর পেরো এটা ইনস্টল করা আছে, এখন আপনি চাচ্ছেন যে ওডুম এটসেটটা ডাউনলোড করে ওইটা দিয়ে টেস্ট করতে, তখন এটা কিন্তু আনইনস্টল করে ফেলতে হবে। হ্যাঁ, এটুকু বোঝা গেছে? মানে আপনার তো একই ফাংশনালিটি তো দুইটা অ্যাপ রাখতে পারবেন না। বুঝে যেতে পারছি? উম একটু সবাই রেসপন্স দিন। হ্যাঁ দাদা, বুঝতে পারছেন? মানে একই অ্যাপে দুইটা তো আর রাখতে পারবেন না, একটা অ্যাপ আপনাদের ইনস্টল করে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, মানে আপনারা ওই আমি যেটা দেখালাম সেটা দিয়ে প্র্যাকটিস করেন কেন? মানে হুম। এখানে পে স্লিপ ব্যাচটা ইম্পর্টেন্ট না এখন বোঝাটা। মানে পে স্লিপ ব্যাচ জাস্ট করে কি, ও জেনারেট করে ফেলে একসাথে, এইটুকু সুবিধা। মানে আমি যে ইন্ডিভিজুয়ালি বানাচ্ছি, ও ও 200 জন এমপ্লয়ের পে স্লিপটা একবারে জেনারেট করবে। এটা ইস্যু, মানে পরে যদি ফিক্স আউট হয় মানে আমি আপনাদের জানাই দেবো, সমস্যা নেই। ঠিক আছে, আর ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি আমাদের যে টার্গেটটা ছিল যে একটা এমপ্লয়ের পে স্লিপের যে পুরো স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে দেখালাম। তো এইটাই। তার মানে তার মানে ভাই এখানে, মানে যেহেতু এটা বললেন যে পেরোলটা অ্যাকচুয়ালি কমিউনিটিতে চলে গেছে, হুম মানে হুম হুম। পেইডে চলে গেছে, তখনই এই জিনিসগুলো আসলে ঝামেলা করতেছে, তাই তো? না, ঝামেলা নাই, মানে এটা বিভিন্ন কোম্পানিতে আমার দেয়া আছে, হ্যাঁ, ঝামেলা করতেছে না, সমস্যা নেই। ওডুমেটস এর কোম্পানিটা আরো বেশি ট্রাস্টেবল। এইটা 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 ডাউনলোড করলেই হবে। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই, অপারেশন সেম। মানে আপনি যদি ইয়াতেও যান, মানে এন্টারপ্রাইজেও যান, ওরা জাস্ট অফ করে দেয় কেন মাঝে মাঝে? ওদের টাকা পয়সা লাগবে না দাদা। মানে এত বড় একটা কোম্পানি, হ্যাঁ, রান করতেছে, ওরা মাঝে মাঝে দুই একটা ফিচার্স অফ করে দিচ্ছে, মানে যাতে সবাই এন্টারপ্রাইজ নেয়। মানে আপনি তো হ্যাঁ, কমিউনিটি দিলে ফ্রি, হ্যাঁ, 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 হ্যাঁ। একটু আর এন্টারপ্রাইজ নিলে পার ইউজারে ওরা $10 করে নেয়, তো এই $10 করে ওরা কেন মিস করবে? হ্যাঁ, কেন এই যে মিস করবে? তো এই পেরোলে আসলেও দেখবেন যে একই অপশন, মানে এখানে পেরোল সেট আপ করা আছে কিনা, না ওইভাবে প্রপার সেট আপ করা নাই। এটা হচ্ছে ডেমোটাতে, মানে ওর তো একটা ডেমো আছে। মানে বাইরের কান্ট্রিটা তো, আসলে ইউরোপিয়ান কান্ট্রি গুলা তো আসলে পেইডেই যায়, মানে হ্যাঁ সেটাতে এত পেইড। হ্যাঁ, এই আমাদের এই সাবকন্টিনেন্টের গুলাই হ্যাঁ হলো হ্যাঁ বেশি right, বেশি হ্যাঁ মাতব্বরি হ্যাঁ। করে। কিন্তু আমাদের ওই ক্লাসের মধ্যে আমরা এন্টারপ্রাইজে কিন্তু দেখাবো দুইটা ক্লাস, হ্যাঁ, দুইটা আচ্ছা, ক্লাস দেখাবো যে ভাই $10 জন্য কেন ফিচার্সটা আমরা নিব না, তাই না? মানে আমাদের পারপাস ওইটুকু। আচ্ছা, আমি আচ্ছা। তো এখন এন্টারপ্রাইজও সেল করতেছি কেন? মানে এন্টারপ্রাইজে সবসময় আপ টু ডেট পাচ্ছেন, এবং কোড ফিক্স হলে সেটা আপ টু ডেট করে দিচ্ছে, তাহলে লোকাল আচ্ছা, কোম্পানির সাথে ইনভলভমেন্ট কম থাকবে, আপনি নিজে নিজে আরো বেশি ফিচার্স পাবেন, তাই না? বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে হ্যাঁ, পারছি। so যাদের মনে করেন একটা কোম্পানির, মানে একটা সফটওয়্যার, মানে একজন আইটি ম্যানেজার রাখার পাশাপাশি তার তো অনেক খরচ আছে, একটা স্টাফের বিল রাখাই যায় একটা সফটওয়্যার কোম্পানি, মানে যদি কোম্পানি বড় হয়, যে হ্যাঁ, আমার হ্যাঁ, 50,000 টাকা আমার সফটওয়্যার পিছনে খরচ করলে সমস্যা নাই। সেই হ্যাঁ, ক্ষেত্রে এন্টারপ্রাইজে ইউজার ওয়াইজ হয়তো বা 20 জন ইউজার যদি চালায় সফটওয়্যার, তাহলে 20,000 টাকা যাবে। এইটুকু রাখা যায়, বা এতগুলো ইউজার লাগে না সব কোম্পানিতে। হয়তো বা 10টা ইউজার যদি লাগে তাহলে 10,000 টাকা যাবে, 10,000 টাকা ইস্যু না, মানে মিড লেভেল কোম্পানির জন্য। বুঝতে তো পারছি। হ্যাঁ, তো এন্টারপ্রাইজও আমি মানে মানে এখন সাজেস্ট করি সবাইকে, কিন্তু কমিউনিটিতে আমরা দেখাচ্ছি কেন, মানে আমাদের তো এখানে যারা আমরা কাজ করবো শুরুতেই এন্টারপ্রাইজ তো সেল করতে পারবো না। না, বুঝতে না, না। পারছেন? মনে করেন আমার জন্য সেল করাটা ইজি, বাট মানে হয়তো বা এখানে আদার যারা মানে আপনারা কোর্স করতেছেন সবাই, সবার জন্য এন্টারপ্রাইজ সেল করাটা টাফ শুরুতেই। এই কারণে আমি জি, জি। এন্টারপ্রাইজটা জাস্ট একটু পরে দেখাবো। জি। তো হোপ মানে সবাই একটু মানে এক্সেল ফাইলটা দেখলে আমার মনে হয় যে মানে আইডিয়াটা পেয়ে যাবেন যে এখানে কিভাবে, এখানে ফর্মুলাটা লেখা খুবই সহজ। এটাকে জাস্ট কপি পেস্ট করে আপনার যখনই একটা বাড়বে, জাস্ট কোডের নামটা আমাদের প্রপার বসাইতে পারলেই হয়ে যাবে, হ্যাঁ। তো এখানে আমরা কোড কিভাবে বসাতে হয়, কিভাবে চেঞ্জ করতে হয়, এইটুকু শিখতে পারলেই হয়ে যাবে। আর বাকি স্ট্রাকচার গুলো রেকর্ডটা দেখলেই হবে। আমার মনে হয় যে দুইবার দেখলে আমার পুরো ক্লাসটা আপনাদের মনে কয়েকবার আমি মানে রিপিট করে করে বলছি যে আসলে বুঝতে পারতেছেন না কি কি না। এই কারণে অনেক জায়গায় রিপিট করছি, সো রিপিট গুলা আপনারা একটু ভালো করে বুঝে থাকলে আমার মনে হয় যে সমস্যা নেই পেরোলটা। হ্যাঁ, সো পেরোলে আর ক্লাস নিচ্ছি না, এটাই শেষ। আমি একটা ক্লাসই কভার করতে চাইছি, সো এটা দুইটা ক্লাস নিলে আবার বুঝতে ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হুম। ঠিক আছে, তাহলে সামনে ক্লাসে কি হবে ভাই? সামনে অ্যাকাউন্টিং। মানে আগামীকাল? আগামীকালকে, হ্যাঁ, অ্যাকাউন্টিং এর আমাদের 2টা বা 3টা ক্লাস লাগবে। হ্যাঁ, অ্যাকাউন্টিং আচ্ছা, এর অপারেশন তো অনেক। আচ্ছা। সো আমরা, হ্যাঁ, কিছু জিনিস মানে অ্যাকাউন্টিং এর মোটামুটি A to Z আসলে অনেক অপারেশন, ওটাই একটা কোর্স হইতে পারে আমার কাছে মনে হয়। হুম, বাট আমরা আসলে মানে মোটামুটি মানে শিখবো আর কি, অনেক কিছুই দেখাবো। আর একবারে একটা মানে কোম্পানির যে মানে ব্যালেন্স শিট
পার্টনার লেজার জেনারেল সব কিভাবে মিলাইতে হয় এগুলো আমরা দেখবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। জি জি, থ্যাংক ইউ। কায়ুম ভাই আসলে ছিলেন কিনা জানি না, দেখে নিন রেকর্ড সবাই। জি জি।